হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের প্রাণী হরমোনের ওয়ান শট লেকচার, যেখানে আমরা পুরো প্রাণী হরমোনের সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যান্ড যত রকমের ইম্পর্টেন্ট থিওরিজ রয়েছে সমস্তটা কভার করব। এই ভিডিওর আউটপুট কোয়ালিটি আগের সমস্ত জীবনবিজ্ঞানের ভিডিওর থেকে মাচ বেটার হবে, তাই জন্য একটু লেট হচ্ছিল। এবং এই ভিডিওর মধ্যে আমরা মাধ্যমিকে আসা সমস্ত পিওয়াইকিউয়ের একটা ক্রাঞ্চ একসাথে দেখতে পাবো, যেগুলো আমি আলাদা করে মেনশন করব না, বাট যে নোটসটা আমি ইউজ করব সেই নোটসটার মধ্যেই সমস্ত পিওয়াইকিউ এর অ্যান্সার তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা ক্লাস শেষে সমস্ত পিওয়াইকিউ যদি তোমরা করতে বসো। যারা জানো না পিওয়াইকিউ কী, পিওয়াইকিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে মাধ্যমিকে আসা পুরোনো বছরের প্রশ্ন। এখন লাস্ট ফেজ চলছে আমাদের মাধ্যমিক প্রিপারেশনের, তাই সেখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের টেস্ট পেপারের কোশ্চেন সলভ করা, পুরোনো বছরের প্রশ্ন সলভ করা। তাই আমি হাইলি এনকারেজ করব যে এই সেশনগুলো দেখার পর তোমরা এই সেশনটা কতটা হেল্পফুল হলো, তোমাদের পড়া কতটা কমপ্লিট হলো সেটা বোঝার জন্য বিভিন্ন ধরনের এরকমভাবে রিসোর্সেস থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, করে জানাও যে আর কি এই সেশনগুলো কতটা হেল্পফুল হলো কি হলো না, নোটসগুলো সাফিসিয়েন্ট ছিল কি ছিল না। আমি এটুকু বলতে পারি যে এই ভিডিওসগুলো যদি তোমরা পুরোপুরি কমপ্লিট করো এবং এতে আলোচনা করা সমস্ত কনসেপ্টসগুলো ঠিক করে মুখস্থ করো, ঠিক করে বুঝে নাও, তাহলে তোমাদের মাধ্যমিকে আসা সমস্ত প্রশ্নগুলোই তোমরা অ্যান্সার করতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে এই চ্যাপ্টার শুরু করা যাক। তো লেটস স্টার্ট আওয়ার টুডে সেশন। তো সবার প্রথমেই আমরা জানবো যে আমাদের প্রাণী হরমোনটা কি। তো প্রাণী হরমোন কিছুই না, হরমোন আমাদের কি, যে কোনো এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ। তো হরমোন আমাদের কি, একটা জৈব রাসায়নিক পদার্থ। এটা কিরকম হয়, এটা আমাদের পুষ্টিহীন। পুষ্টিহীন কথার অর্থ কি, যেরকম আমরা খাবার খাই, খাবার খেলে কি হয়, আমাদের শরীরে সেটা শক্তি যোগান দেয়, আমাদের শরীরে সেটা ক্যালোরির যোগান দেয়। তাহলে হরমোন সেরকম কোনো কাজ করে না, তাই হরমোন আমাদের শরীরে কোনো পুষ্টি যোগায় না। হরমোন কি করে, নির্দিষ্ট একটা স্থান থেকে ক্ষরণ হয়। কি বললাম, হরমোন একটা নির্দিষ্ট স্থান থেকে ক্ষরণ হয়। তাই একটা নির্দিষ্ট স্থান, সেখান থেকে ক্ষরণ হলো, হয়ে যে কোনো একটা কোষে গিয়ে কাজ করে। তাহলে যেই কোষে গিয়ে কাজ করে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি টার্গেট কোষ। তাহলে হরমোন নির্দিষ্ট একটা স্থান থেকে ক্ষরণ হলো, যে স্থানটা আমাদের কি, যে স্থানটা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা কোষ। যে স্থানটা কি, আমাদের অন্তঃক্ষরা কোষ, বা আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলবো, এবং মিশ্র গ্রন্থির অন্তঃক্ষরা কোষ বলবো। তাহলে সেই নির্দিষ্ট স্থান থেকে আমাদের হরমোন ক্ষরণ হয়, হয়ে একটা নির্দিষ্ট কোষে গিয়ে কাজ করে। যে কোষে গিয়ে কাজ করছে তাকে বলছি কি আমরা টার্গেট কোষ, বা টার্গেট একটা গ্রন্থিতে গিয়ে কাজ করছে। গেলে এবার কি হবে, সেই কোষের কিছু রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরে গিয়ে তারা বাইন্ডিং হয়। অত ডিটেলসে যেতে হবে না, গিয়ে কি করবে, একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করবে। তাহলে এই যে পদ্ধতিতে সে গেল, গিয়ে কি করলো, একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করলো। তাহলে কি করলো, একটা নির্দিষ্ট কার্য সম্পন্ন করলো। তাহলে এই যে কার্য সম্পন্ন করলো একটা নির্দিষ্ট, এটা হওয়ার পর কি হবে, এটা হওয়ার পর আমাদের কার্য যেই সম্পন্ন হয়ে যাবে, তাহলে কি বলবো, কার্য শেষে ধ্বংস হয়ে যাবে। তাহলে কি বলবো, কার্য শেষে ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে একটা প্রাণী হরমোন কি, প্রাণী হরমোন হলো এমন একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা পুষ্টিহীন। সে কি করে, একটা নির্দিষ্ট স্থান, যেটা আমাদের প্রাণীদেহের জন্য কি অন্তঃক্ষরা কোষ বা অন্তঃক্ষরা গ্রন্থি, সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে একটা নির্দিষ্ট টার্গেট কোষে গিয়ে নিজের কার্য সম্পন্ন করে এবং কার্য শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। সেই জৈব রাসায়নিক পদার্থকেই আমরা প্রাণী হরমোন বলবো। তাহলে এটাই হলো আমাদের প্রাণী হরমোন কি সেটা বোঝা। এবার আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই, যে প্রশ্নটা আমরা আগে চ্যাপ্টার মানে টেক অন করেছিলাম, বাট তাও একবার বলা হচ্ছে যে কি, হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক দূত কেন বলি। প্রথম কথা, রাসায়নিক কেন ইউজ করা হচ্ছে, কারণ আমাদের হরমোন যে কোনো একটা জৈব রাসায়নিক পদার্থ হয়, এবং এই যে হরমোনটা, সেই হরমোনটা কি করে, এটা এমন একটা জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদ হোক বা প্রাণী হোক দুজনের ক্ষেত্রেই এক স্থানে তৈরি হয়, হয়ে কি হয়, রাসায়নিক সংকেত অন্য স্থানে পৌঁছে দেয়। তাহলে ওটা কি করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় রাসায়নিক সংকেত বা রাসায়নিক বার্তা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের জীবন ক্রিয়া, নিয়ন্ত্রণ, সমন্বয়, প্রতিক্রিয়া ইত্যাদি কার্যগুলো সম্পাদন করছে। অর্থাৎ হরমোন জীবদেহের ভেতরে আদান বিভিন্ন তথ্য আদান প্রদানকারী রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করছে। তাই এটাকে আমরা কি বলি, রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক দূত। তাহলে এটা গেল আমাদের হরমোনকে কেন রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক দূত বলা হয়। এবার আমরা পড়বো যে প্রাণী হরমোনের কি কি বৈশিষ্ট্য আছে, যেরকম আমরা উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য পড়েছিলাম, একইভাবে আমাদের প্রাণী হরমোনেরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর উৎসস্থল কি, মানে এটা কোথা থেকে তৈরি হয়। তো আমরা কি বলেছিলাম, প্রাণী হরমোন আমাদের তৈরি হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এই অন্তঃক্ষরা গ্রন্থিটা কি, গ্রন্থি মানে কি, গ্রন্থি মানে মানব দেহের বিভিন্ন একটা নির্দিষ্ট অংশ, যে অংশ থেকে কিছু না কিছু নিঃসরিত হচ্ছে, কিছু না কিছু বেরোচ্ছে। এবার সেই অংশটার একটা নল থাকতে পারে, এটা একটা গ্রন্থি। এই গ্রন্থির একটা কি আছে, এই গ্রন্থির একটা পাইপ আছে, একটা নল রয়েছে, যাকে আমরা কি বলছি, যাকে আমরা বলছি নালী।
তাহলে যদি কোনো গ্রন্থির নালী থাকে তাহলে তাকে কি বলবো? তাকে বলবো আমরা সনাল গ্রন্থি। এবং তার নাম কি? তার নাম আমরা দেবো বহিঃক্ষরা। তাহলে যে গ্রন্থির নালী আছে, যে গ্রন্থির থেকে নিঃসৃত পদার্থগুলো তার নালিকার মাধ্যমে বাইরে বেরোবে, তাদেরকে আমরা কি বলবো? সনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি। এবং কিছু গ্রন্থি থাকবে যে গ্রন্থির বিভিন্ন কোষ থেকে নিঃসৃত পদার্থ সরাসরি রক্তে গিয়ে মিশে যাবে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সে কি হবে? রক্তের মাধ্যমে মিশে চলে যাচ্ছে। তার কোনো নালিকা নেই নির্দিষ্ট যে আমার ভিতরে তৈরি হওয়া বিভিন্ন, মানে মেনলি এখানে হরমোন তৈরি হচ্ছে, তো হরমোনটা আমাদের একটা নালীর থ্রু চলে যাবে, তা হবে না। আমাদের হরমোনটা রক্তের মধ্যে মিশে যাবে, মিশে আমাদের নির্দিষ্ট যে ক্রিয়াস্থল আছে সেই ক্রিয়াস্থলে পৌঁছে যাবে। তাহলে যার নালী নেই তাহলে কি? নালীবিহীন। তাহলে নালীবিহীন গ্রন্থি, সেই গ্রন্থিকে আমরা তাহলে কি বলবো? অনাল গ্রন্থি। এবং এই অনাল গ্রন্থিকে কি বলে? অনাল গ্রন্থিকেই আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। এবং এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই কি তৈরি হয়? হরমোন তৈরি হয়। এবং এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি তৈরি হয়? সাধারণত আমাদের উৎসেচক বা অন্যান্য বেশ কিছু জিনিস তৈরি হয়, যেরকম লসিকা, ঘর্ম ইত্যাদি। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি আমাদের হরমোন তৈরি হয়? না। বহিঃক্ষরা গ্রন্থির কি নালিকা থাকে? হ্যাঁ। কিন্তু যে গ্রন্থির নালিকা থাকে না, মানে যেটা নালীবিহীন গ্রন্থি, অনাল গ্রন্থি, তার থেকে কি হয়? তার থেকে আমাদের হরমোন বেরোয়। তার মানে আমাদের প্রাণী হরমোনের উৎসস্থল কি? আমাদের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। গেল। এবার আমাদের প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতি কেমন হয়, তার গঠনটা কিরকম? সেটা প্রোটিন ধর্মী হতে পারে, যার উদাহরণ আমাদের এসটিএইচ, ইনসুলিন, গ্লুকাগন। অ্যামাইনো ধর্মী হতে পারে, যেরকম অ্যাড্রিনালিন, থাইরক্সিন। স্টেরয়েড ধর্মী হতে পারে, যেরকম টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। লিপিড ধর্মী হতে পারে, যেরকম প্রোস্টাগ্ল্যান্ডিন। পেপটাইড ধর্মী হতে পারে, যেরকম সিক্রেটিন, অ্যাক্সিটোনিন। গ্লাইকোপ্রোটিন ধর্মী হতে পারে, যেরকম টিএসএইচ, এফএসএইচ, এলএইচ। এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো সম্পর্কে আমরা পরবর্তীকালে আবার ডিটেলসে পড়বো। তাহলে আমরা এখানে জাস্ট ইন জেনারেল হরমোনের প্রকৃতি কিরকম, হরমোনগুলো কি দিয়ে তৈরি, তার রাসায়নিক প্রকৃতিটা কেমন, সেটা দেখলাম। আচ্ছা, হরমোনের পরিবহন পদ্ধতি, হরমোন আমাদের কোথায় তৈরি হলো জানলাম, হরমোনের প্রকৃতি কেমন জানলাম। এবার হরমোন কি হবে? এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তাহলে যাবে কিসের মাধ্যমে বলেছি আমরা? রক্তের মাধ্যমে। কেন রক্তের মাধ্যমে যেতে হচ্ছে? কারণ আমাদের যে গ্রন্থি থেকে হরমোন তৈরি হয়েছে তার তো কোনো নালিকা নেই, তার তো কোনো পাইপ নেই। তাহলে পাইপের থ্রুতে যেতে পারবে না। তাহলে কি হবে? আমাদের হরমোন উৎপত্তি স্থল মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হবে, হয়ে রক্তের মাধ্যমে বাহিত হবে। তাহলে কি হবে? রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়ে যাবে এবং ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করবে। সেখানে যে রিসেপ্টর থাকে সেখানে সে ইন্টারসেপ্ট হবে। গেল। এবার কি আছে আমাদের? কাজ ও পরিণতি। তাহলে আমার পরিবহন হয়ে গেল। এবার পরিবহন হওয়ার পর কি? পৌঁছে সে কাজ করবে, কাজ করার পর তার পরিণতি দাঁড়াবে। তাহলে কাজটা আগেই বলা আছে যে বিভিন্ন ধরনের কাজ করে, যেরকম কি হবে? বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করবে। এবং কাজ শেষে তার পরিণতি কি হয়? পরিণতি বলা হয়েছিল যে হরমোন কাজ শেষের পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, অথবা অন্যান্য যৌগে পরিণত হবে এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। তার মানে তার পরিণতি এটাই যে সে কাজ করার পর তার আর কোনো ভূমিকা নেই, তারপর তাকে আমরা শরীর থেকে এইদার বার করে দেবো, নাহলে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। মিটলো? আচ্ছা, এইবারে একটা জিনিস হচ্ছে যে তার বাহক বা মেসেঞ্জার অথবা নিয়ন্ত্রক বা রেগুলেটর হিসেবে হরমোনের ভূমিকাটা কি। তার জন্য আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করি, যেটা হচ্ছে আমাদের ফিডব্যাক নিয়ন্ত্রণ। এই ফিডব্যাক নিয়ন্ত্রণটাই আমরা ডিটেলসে সবার শেষে পড়বো। আমরা আগে পড়বো না, আমরা শেষে পড়বো, যখন আমরা বাকি হরমোনগুলোর নাম পড়ে নেবো, আমরা একটু ফ্যামিলিয়ার হয়ে যাবো যে কোথা থেকে কোন হরমোনটা বেরোয়, তারপর এটা আমরা শেষে টেক পার্ট করবো যে ফিডব্যাক নিয়ন্ত্রণ জিনিসটা কি। আপাতত আমি এটা বলছি যে হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয়, অল্প পরিমাণে লাগে এবং নির্দিষ্ট রাসায়নিক বার্তা পৌঁছে দেয় নির্দিষ্ট তার লক্ষ্য কোষে। বেশিরভাগ হরমোনই একটা তার ক্ষরণ এবং কাজের উপর নির্ভর করে নিজের পরিমাণ বাড়ায় বা কমায়, যে কখন হরমোন বেশি হবে কখন হরমোন কম হবে। যদি কখনো আমাদের এরকম হয় যে কোনো একটা নির্দিষ্ট হরমোনের পরিমাণ কমে গেছে, তাহলে অন্য একটা হরমোন বলবে যে এর ক্ষরণ এখন বাড়াতে হবে। আবার দেখা যাচ্ছে কোনো একটা হরমোনের পরিমাণ কমে গেছে, তাহলে আমার হরমোনটা দরকার, তখন অন্য কোনো হরমোন বলবে যে ওর ক্ষরণ এবার বাড়াতে হবে। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকেই বলা হয় একটা ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। যে আমার হরমোন কমে গেছে, তাহলে আমি ফিডব্যাক দিলাম যে আমার হরমোন কমে গেছে, আমাকে বাড়াও। আবার আমার রক্তে হরমোনের পরিমাণটা বেড়ে গেছে, তাহলে আমি ফিডব্যাক দিলাম যে আমার পরিমাণ বেড়ে গেছে, আমাকে আর বাড়াতে হবে না, আমাকে এবার কমাও। ঠিক আছে? তাহলে এই যে পদ্ধতিটা হরমোনের নিজেকে নিয়ন্ত্রণ করার, রক্তে তার পরিমাণটা নিয়ন্ত্রণ করার, তাকেই আমরা বলি ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। এটা সম্পর্কে বিস্তারিতভাবে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আচ্ছা, এবার তারপর কিসে যাওয়া যাক? এবার যাওয়া যাক আমাদের উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। আগের চ্যাপ্টারে আমরা উদ্ভিদ হরমোন পড়েছি, আর এই চ্যাপ্টারে আমরা পড়ছি কি? প্রাণী হরমোন। তাহলে এবার এদের মধ্যে একটা পার্থক্য দেখে নেওয়া যাক। তাহলে উদ্ভিদ হরমোন কোথা থেকে তৈরি হতো? উদ্ভিদ হরমোন তৈরি হতো আমাদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলা থেকে, যেটাকে আমরা মেরিস্টেমেটিক সেলস বলি। তাহলে সেখানে বা মেরিস্টেমেটিক টিস্যু বলবো। তো মেরিস্টেমেটিক টিস্যুর থেকে আমাদের কি তৈরি হতো? আমাদের উদ্ভিদ হরমোন তৈরি হতো। প্রাণী হরমোন আমাদের কোথা থেকে তৈরি হয়? প্রাণী হরমোন আমাদের তৈরি হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বা অনাল গ্রন্থি থেকে, যাদের যে সকল গ্রন্থির কোনো নালিকা নেই।
আচ্ছা, পরিবহন পদ্ধতি কিরকম হতো? ওখানে আমাদের জাইলেম ফ্লোয়েম বা ব্যাপন প্রক্রিয়ায় আমাদের যেত উদ্ভিদ হরমোন। কিন্তু প্রাণী হরমোনে কি হয়, আমাদের রক্ত বা লসিকার দ্বারা কি আমাদের প্রাণী হরমোন এক স্থান থেকে অন্য স্থানে যায়, মানে উৎপত্তি স্থল থেকে তার নির্দিষ্ট কার্যস্থলে পৌঁছায়। আচ্ছা, উদ্ভিদ হরমোন রাসায়নিক প্রকৃতি কিরকম হয়? সাধারণত জৈব আম্লিক দেখেছিলাম, নয় জৈব ক্ষারধর্মী দেখেছিলাম। কিন্তু প্রাণী হরমোন আমাদের কত রকমের হতে পারে? প্রোটিন হতে পারে, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হতে পারে, স্টেরয়েড হতে পারে, এবং অন্যান্য আরো বেশ কিছু আমাদের প্রকৃতি আমরা দেখেছিলাম সেখানে। তাহলে অনেক রকমেরই প্রকৃতি হতে পারে, মানে ভ্যারাইটি কিন্তু আমাদের প্রাণী হরমোনে বেশি রাসায়নিক প্রকৃতির। আচ্ছা, কার্যপ্রণালী কিরকম? আমাদের উদ্ভিদ হরমোন মূলত কি করতো? উদ্ভিদের কোষের প্রসারণ এবং তার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতো। তাহলে কি মূলত কোষ প্রসারণ এবং বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদ হরমোন দায়ী। তাছাড়া অন্যান্য বেশ কিছু কাজ ছিল, যেরকম আমরা কৃষিকাজে প্রভাব পড়েছি, ফল ফলেরও তো বৃদ্ধি হচ্ছে ওটা, পুষ্প পরিস্ফুটন, অঙ্কুরোদ্গম, এই সকল কাজগুলো আমরা দেখেছিলাম। কিন্তু প্রাণী হরমোনের কাজ কি? শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নির্দিষ্ট রিসেপ্টরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। এক্ষেত্রেও আমরা দেখবো যে আমাদের বিভিন্ন হরমোন বিভিন্ন রকমের কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, ব্যবহারিক প্রয়োগ কি? ব্যবহারিক প্রয়োগ মানে আমরা আমাদের বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি ব্যবহার করছি। তো আমাদের উদ্ভিদ হরমোন যেরকম কি আমরা কৃষিতে ব্যাপক ব্যবহার করতাম, কিন্তু প্রাণী হরমোনে সেরকম কোনো ব্যবহার নেই। কোথায় ব্যবহার আছে? কিছুটা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার আছে, যেরকম আমরা অনেকের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করি। এছাড়া গবেষণায় সীমিত প্রয়োগ রয়েছে। কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের সেরকম কোনো ব্যবহার নেই প্রাণী হরমোনের। কিন্তু আমাদের উদ্ভিদ হরমোনের কিন্তু কৃষিতে ব্যাপক ব্যবহার রয়েছে। ফল ধারণ নিয়ন্ত্রণ, যেরকম আমরা পার্থেনোকার্পি পড়েছিলাম, টিস্যু কালচার, এইসব ক্ষেত্রে আমাদের উদ্ভিদ হরমোনের ভূমিকা রয়েছে। সংখ্যা বা বৈচিত্র্য যদি বলি, তাহলে তুলনামূলক অনেক কম, কিন্তু আমাদের প্রাণী হরমোন কি অনেক বেশি এবং বৈচিত্র্যময়। যেরকম ইনসুলিন হতে পারে, থাইরক্সিন হতে পারে, অ্যাড্রিনালিন হরমোন হতে পারে, এরকম অনেক রকমের হরমোন রয়েছে আমাদের। ক্রিয়ার গতি উদ্ভিদের ক্ষেত্রে কি ধীর, কিন্তু আমাদের প্রাণী হরমোন দ্রুত গতিতে কাজ করে। মিটলো? আচ্ছা, এরপরে কি আছে আমাদের, যে অন্তঃক্ষরা গ্রন্থি জিনিসটা কি? অন্তঃক্ষরা গ্রন্থি জিনিসটা কি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে সেই সকল গ্রন্থি যাদের কোনো নালিকা নেই। তাহলে আমরা কি বলবো? যে গ্রন্থি নালী ছাড়াই সরাসরি রক্ত প্রবাহে হরমোন ক্ষরণ করে। অন্তঃক্ষরা গ্রন্থি কি করে? হরমোন ক্ষরণ করে, তাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি। বৈশিষ্ট্য কি তাহলে? এটা নালীবিহীন গ্রন্থি, অর্থাৎ এটা অনাল গ্রন্থি। তাহলে আমরা একে কি বলবো? একে আমরা বলবো অনাল গ্রন্থি। আচ্ছা, ক্ষরিত হরমোন রক্তের মাধ্যমে নির্দিষ্ট স্থলে পৌঁছায়। আচ্ছা, শরীরের বৃদ্ধি, বিপাকক্রিয়া, প্রজনন ইত্যাদি বিভিন্ন জৈবিক কার্য নিয়ন্ত্রণ করে। যেরকম তার উদাহরণ কি? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশ। এই যে কথাটা বললাম অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশ, তার মানে কি অগ্নাশয়টা মিশ্র গ্রন্থি, তার একটা অন্তঃক্ষরা অংশ থাকে, একটা বহিঃক্ষরা অংশ থাকে। অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশকে আমরা কি বলি? আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে? আচ্ছা, অনেকে প্যানক্রিয়াস নামটা জানে, প্যানক্রিয়াসেরই বাংলা নাম হচ্ছে অগ্নাশয়। আচ্ছা, বহিঃক্ষরা গ্রন্থি কি? বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে যার নালী আছে। তাহলে যে সকল গ্রন্থি নালী ব্যবহার করে তার ক্ষরিত পদার্থ কি কি হতে পারে? যেরকম এনজাইম হতে পারে, শ্লেষ্মা হতে পারে, তরল হতে পারে, বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসগুলোকে কি করে? নির্দিষ্ট স্থানে পাঠায়, তাদেরকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। অর্থাৎ এদের কি আছে? নালী রয়েছে। তার মানে এরা কিরকম? এদের বৈশিষ্ট্য যদি আমি বলতে চাই, তাহলে নালী বিশিষ্ট গ্রন্থি, অর্থাৎ এরা হচ্ছে আমাদের সনাল গ্রন্থি। সনাল মানে কি? তার নালিকা আছে, এবং অনাল মানে কি? তার নালিকা নেই। ক্ষরিত তরল নালীর মাধ্যমে নির্দিষ্ট স্থানে পৌঁছায়। কাজ কি? হজমের কাজ করতে পারে, ঘাম ক্ষরণের কাজ করতে পারে, শ্লেষ্মা উৎপাদনের কাজ করতে পারে। যেরকম উদাহরণ কি? লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড, সেটা আমাদের কি করে? স্যালাইভা বা লালা ক্ষরণ করে। অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশ কি করে? হজমের জন্য বিভিন্ন উৎসেচক তৈরি করে। ঘাম গ্রন্থির থেকে কি আসে? আমাদের ঘাম তৈরি হয়। অশ্রু গ্রন্থি মানে চোখের জলের যে গ্রন্থি, সেখান থেকে কি আসে? আমাদের চোখের জল বা অশ্রু তৈরি হয়। তাহলে এগুলো কি হলো? আমাদের বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরার কাজ কি? হরমোন তৈরি করা। তার কোনো নালিকা থাকবে না। বহিঃক্ষরার কাজ নালী ব্যবহার করে বিভিন্ন অন্যান্য জিনিস তৈরি করা। এবং কিছু গ্রন্থি থাকে যার ক্ষেত্রে তাদের কিছু জিনিস নালিকার মাধ্যমে বেরোতে পারবে, আবার কিছু জিনিস ডিরেক্টলি রক্তের মাধ্যমে চলে যাবে। অর্থাৎ তাদের দুটো কোয়ালিটিজই রয়েছে। তাদেরকে আমরা তাহলে কি বলবো? মিশ্র গ্রন্থি। তাহলে লাস্ট আমাদের কি থাকলো? মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। তাহলে কি বলবো? যে সকল গ্রন্থি একই সঙ্গে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় রকমেরই কাজ করতে পারে, তাদেরকে মিশ্র গ্রন্থি বলে। তাহলে এর বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে দুটো রকমের বৈশিষ্ট্যই রয়েছে। এদের হরমোন ক্ষরণ মানে অন্তঃক্ষরার মতো বৈশিষ্ট্যও রয়েছে, এবং এনজাইম বা অন্যান্য তরল ক্ষরণেরও বৈশিষ্ট্য রয়েছে। এতে নালীবিহীন এবং নালী বিশিষ্ট দু রকমেরই অংশ থাকে। একটা অংশ নালিকার মাধ্যমে তাদের যে ক্ষরিত পদার্থ সেটাকে বের করতে পারবে, আর একটা অংশ নালী ছাড়াই করবে। গেল? আচ্ছা, যেরকম উদাহরণ কি? আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তাহলে অগ্নাশয়ের দুটো অংশ, একটা অন্তঃক্ষরা অংশ, একটা বহিঃক্ষরা অংশ। অন্তঃক্ষরা অংশকে আমরা কি বলি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখান থেকে কি হয়? আমাদের ইনসুলিন, গ্লুকাগন, এরকম বেশ কিছু হরমোন আমাদের বেরোয়। অনেক রকমের আমাদের অন্তঃক্ষরা কোষ আছে ওখানে, যেরকম আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ,
ঠিক আছে, তাহলে সেখান থেকে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয়। আবার তার একটা বহিঃক্ষরা অংশও রয়েছে, যেখান থেকে আমাদের অ্যামাইলেজ, ট্রিপসিন ইত্যাদি এরকমের হজম করার জন্য বেশ কিছু উৎসেচক তৈরি হয়, যেগুলো আমাদের খাদ্য হজমে সাহায্য করে। তাহলে একাধারে একদিক থেকে আমাদের হরমোন বের করছে, হরমোন তাহলে কিভাবে যাবে, রক্তের মাধ্যমে চলে যাবে, কোনো নালিকা ইউজ করবে না, এবং একই সাথে আমাদের বেশ কিছু উৎসেচকও তৈরি করছে, যেগুলো আমাদের খাদ্য হজমের কাজে লাগছে, যারা কি নালিকার মাধ্যমে বেরোবে। তাহলে অগ্নাশয়ের দুটো অংশই রয়েছে, তাই অগ্নাশয় কি আমাদের একটা মিশ্র গ্রন্থি। এছাড়া আমাদের জনন গ্রন্থি বা গোনাড, কারা পুরুষ দেহে আমাদের শুক্রাশয় এবং স্ত্রী দেহে আমাদের ডিম্বাশয়। তাহলে তাদেরও অন্তঃক্ষরা অংশ কি করে, তা বিভিন্ন হরমোন তৈরি করে, যেরকম শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বেরোয়, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ হয়। এবার তাদের কাজ কি হয়, যৌন বৈশিষ্ট্য ও প্রজনন নিয়ন্ত্রণ করা। কিন্তু তাদেরও আবার বহিঃক্ষরা অংশ থেকে শুক্রাশয় থেকে আমাদের শুক্রাণু তৈরি হয়, ডিম্বাশয় থেকে আমাদের ডিম্বাণু তৈরি হয়। এগুলো তো হরমোন না, এগুলো অন্যান্য অংশ, যে অংশগুলো কি নির্দিষ্ট নালিকা ব্যবহার করে তবেই আমাদের কি হয়, বাইরে বেরোতে পারে। তাহলে এই অংশগুলো কি আমাদের বহিঃক্ষরা অংশ, এবং হরমোন ক্ষরণের যে ব্যাপারটা সেটা আবার কি অন্তঃক্ষরা অংশ। তাহলে আমাদের যে জনন গ্রন্থির শুক্রাশয় এবং ডিম্বাশয়, তাদের কি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই রকমেরই কোয়ালিটিস আছে, তাই তারা কি এক প্রকার মিশ্র গ্রন্থি। যদিও আমাদের বইতে এক্সপ্লিসিটলি কিন্তু মেনশন করা নেই যে আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয় মিশ্র গ্রন্থি, তবুও আমাদেরকে এটা জেনে রাখতে হবে যে এই দুটো আমাদের মিশ্র গ্রন্থি। তাহলে এবার এদের একটা পার্থক্য দেখে নেওয়া যাক, যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য কি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিতে নালিকা নেই, কিন্তু বহিঃক্ষরাতে নালিকা রয়েছে। এদের খরিত পদার্থ কি, হরমোন। এদের খরিত পদার্থ লালারস, উৎসেচক, ঘর্ম ইত্যাদি। পদার্থের পরিবহন কিভাবে হবে, আমাদের রক্তের মাধ্যমে, এখানে নিজস্ব নালীপথে যাবে। ক্রিয়ার স্থান কি, সাধারণত দূরবর্তী অঙ্গ বা টিস্যু। এর ব্যতিক্রম কি, এর ব্যতিক্রম হচ্ছে লোকাল হরমোন। সাধারণত নিকটবর্তী অঙ্গ বা ক্রিয়াস্থলে সে কাজ করে। যেরকম আমার মুখে যে লালা রয়েছে, যে লালা গ্রন্থি রয়েছে, সেখান থেকে মুখেই তো লালা বেরোচ্ছে, তাহলে নিকটবর্তী অঙ্গ বা ক্রিয়াস্থলেই কাজ করছে। এরকম হচ্ছে লালা বেরিয়ে আমার পায়ে গিয়ে কাজ করছে, সেরকম হয় না। যেখান থেকে আমার বেরোচ্ছে তারই কাছাকাছি সে কাজটা করে সাধারণত বহিঃক্ষরা গ্রন্থি। চোখের অশ্রুগ্রন্থি, তাহলে চোখেই জল আসছে, দূরে কোথাও যাচ্ছে না, তাহলে কি নিজের জায়গাতেই কাজ করছে। এরপর কার্যপ্রণালী কিরকম, রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে, কারণ আমাদের হরমোন। কিন্তু এখানে কি রকম কাজ করে, আমাদের হজমের কাজ করে, স্রাব নিঃসরণের কাজ করে। ঠিক আছে, আচ্ছা উদাহরণ কি, যেরকম পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি। ঠিক আছে, এখানে কি হবে, লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, এরকম। মিটলো। আচ্ছা, এবার আমাদের দেখে নেওয়া যাক যে মানব দেহে আমাদের কি কি অন্তঃক্ষরা গ্রন্থি থাকে এবং তার থেকে কি কি হরমোন ক্ষরণ হয়, সেটা আমরা দেখবো এখন। তাহলে প্রথমে আমাদের দেখে নেওয়া যাক যে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি কি কি রয়েছে। তাহলে তার জন্য আমরা একটা ডায়াগ্রাম ইউজ করছি। যে ডায়াগ্রামটা কি, প্রথমে আমরা একটা পুরুষ দেহে দেখতে যাচ্ছি। তো সবার প্রথমে আমরা কোথায় দেখবো, মাথার থেকে শুরু করবো, তারপর পায়ের দিকে নামবো। তাহলে সবার প্রথমেই আমাদের কি থাকবে, সবার প্রথমেই থাকে আমাদের মাথার মধ্যে থাকে আমাদের হাইপোথ্যালামাস। তার নিচে কি থাকে, তার নিচে থাকে আমাদের পিটুইটারি গ্রন্থি। তারপর আমাদের গলার এখানে কি থাকে, আমাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কাছে কি থাকে, এখানে থাকে আমাদের থাইরয়েড গ্রন্থি। তারপর আমাদের যে বৃক্ক বা কিডনি, সেই কিডনির মাথায় একজোড়া টুপির মতো একটা অংশ থাকে, সেই অংশটাকে আমরা কি বলি, অ্যাড্রিনাল গ্রন্থি। তারপর আমাদের যে এই অংশটাকে আমরা কি বলি, এই অংশটাকে আমরা বলি আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যেটা কি আমাদের একটা মিশ্র গ্রন্থি। এবং যেহেতু এটা একটা পুরুষ দেহ, তাই তার কি থাকবে, তাই তার একজোড়া কি থাকবে, শুক্রাশয় থাকবে তার জনন গ্রন্থি হিসেবে। ঠিক আছে, তাহলে এটা গেল একটা পুং দেহ। এবার যদি আমি একটা স্ত্রী দেহে চলে যাই, তাহলে তার কি থাকবে, তার বাকি সমস্ত জিনিস সেম থাকবে, শুধু তার কি হবে, তার জনন গ্রন্থিটা আলাদা হবে। তাহলে তার মুখ্য জনন অঙ্গটা কি হবে, সেটা হবে আমাদের ডিম্বাশয়। কত জোড়া ডিম্বাশয় থাকবে, এক জোড়া ডিম্বাশয়, যে এখানে একটা ডিম্বাশয় এবং এখানে একটা ডিম্বাশয়। আমাদের স্ত্রী দেহে এক জোড়া ডিম্বাশয় থাকবে, বাকি সেম। এখানে আমাদের কি আছে, এটা অগ্নাশয়, এখানে সরি এখানে আছে আমাদের অগ্নাশয়। এই বৃক্কের মাথায় টুপির মতো করে এটা কি রয়েছে, এটা রয়েছে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি। এখানে কি, এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। এখানে কি থাকবে, আমাদের মাথার ওপরের দিকে থাকবে আমাদের হাইপোথ্যালামাস, এবং নিচে কি থাকবে, আমাদের পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা এইটা কি, এটা হচ্ছে আমাদের থাইমাস গ্রন্থি, যেটা আমাদের লাগবে না, কারণ আমাদের সিলেবাসে নেই। তাহলে আমাদের পড়তে হবে কি কি, আমাদের পড়তে হবে এইগুলো।
প্রথমে আমরা পড়বো হাইপোথ্যালামাস, তারপর আমরা পড়বো পিটুইটারি, তারপর আমরা পড়বো থাইরয়েড গ্রন্থি, তারপর আমরা পড়বো অ্যাড্রিনাল, তারপর আমরা আমাদের মিশ্র গ্রন্থিগুলো পড়বো, যেগুলো কি অগ্নাশয়, পুরুষ দেহের শুক্রাশয় এবং স্ত্রী দেহের ডিম্বাশয়। তো মুভিং নেক্সট, এবার আমরা কি করব, আমাদের একটা একটা করে চালু করব। সবার প্রথমেই আমাদের মাথায় কি আসবে, আমাদের মাথা। তাহলে আমরা শুরু করব ওপর থেকে। সবার প্রথমে কি আসবে, হাইপোথ্যালামাস, তারপর পিটুইটারি। তাহলে প্রথমেই কি বলবো, হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস পড়ার আগে আমি চাই এই অংশটার একটা ড্রয়িং করে নিতে, যাতে আমাদের জিনিসটা প্রপারলি ক্লিয়ার হয়। হাইপোথ্যালামাস কি হয়, ওপরে থাকে। আমাদের মস্তিষ্কের একটা অংশ থাকে, সেই অংশটাকে আমরা বলি ডায়ানসেফালন। আমাদের মস্তিষ্কের একটা অংশ থাকে, সেই মস্তিষ্কের অংশটাকে আমরা বলি ডায়েনসেফালন। এই ডায়েনসেফালনের তিনটে অংশ থাকে। একটা অংশ হচ্ছে আমাদের থ্যালামাস। এই থ্যালামাসের নিচে যে থাকে তাকে আমরা বলি হাইপোথ্যালামাস। এবং এই থ্যালামাসের উপরে একটা অংশ থাকে, সেই অংশকে আমরা বলি এপিথ্যালামাস। তাহলে আমাদের ডায়েনসেফালন অংশের তিনটে অংশ কি কি, একটা হচ্ছে থ্যালামাস, তার উপরে থাকলো এপিথ্যালামাস, তার নিচে থাকলো হাইপোথ্যালামাস। এই যে হাইপোথ্যালামাস, তার স্ট্রাকচারটা আমরা ড্র করছি। আমাদের হাইপোথ্যালামাস এরকম ভাবে আসছে, এসে এর নিচ থেকে ঠিক মটর দানার মতো এরকম ভাবে আমাদের পিটুইটারির একটা অংশ নেমে যাচ্ছে। তাহলে এই যে ওপরের অংশ, এই ওপরের অংশটাই কি, ওপরের অংশটাই হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। তাহলে উপরের অংশটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, এবং এই নিচের অংশটা কি, নিচের অংশটা হচ্ছে আমাদের পিটুইটারি অংশ। মিটলো? তাহলে উপরের অংশটা আমাদের হাইপোথ্যালামাস, তার নিচের দিকে আসলে আমাদের কি আছে, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কিরকম, ঠিক আমাদের দুটো অংশ নিয়ে গঠিত। তাহলে প্রথম অংশটাকে আমরা কি বলবো, প্রথম অংশটাকে আমরা বলবো অগ্রভাগ বা অগ্র পিটুইটারি, বা যার নাম হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস। তাহলে এর নামটা কি, এর নামটা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস। কেন অ্যাডিনো হাইপোফাইসিস আসছে, কারণ আমরা আমাদের পিটুইটারি গ্রন্থিকে হাইপোফাইসিস বলে থাকি। এবং এই পার্টটাকে আমরা কি বলছি, পশ্চাৎ ভাগ বা নিউরো হাইপোফাইসিস। তো এই অবধি মিটলো, হাইপোফাইসিস। এবং এখানে যে আমাদের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি, এই নিচের অংশটা আমাদের পিটুইটারি গ্রন্থি এবং ওপরের অংশটা আমাদের হাইপোথ্যালামাস। তাহলে এদের মধ্যে কানেকশনটা করছে কে, এই যে ব্রিজ লেগ স্ট্রাকচার যেটা আমাদের কানেকশন করছে, সেই অংশটাকে আমরা কি বলবো, সেই অংশটাকে আমরা বলি ইনফ্যান্ডিবুলাম। এই অবধি বোঝা গেল, আমাদের উপরে থাকে যে অংশটা তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস, যেটা আমরা প্রথমে পড়বো। তাহলে এটা আমাদের প্রথম অন্তঃক্ষরা অংশ। এবং দ্বিতীয় অন্তঃক্ষরা অংশ আমরা কোনটা পড়বো, আমাদের পিটুইটারি গ্রন্থি। তাহলে প্রথম অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে আমরা পড়বো হাইপোথ্যালামাস, তার নিচে থাকবে পিটুইটারি গ্রন্থি। এদের দুজনের মধ্যে সংযোগ স্থাপন কে করছে, এই যে ব্রিজ লাইক স্ট্রাকচার মাঝখানে, তাকে আমরা কি বলছি, ইনফ্যান্ডিবুলাম। তাহলে ইনফ্যান্ডিবুলামের কাজ কি, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থিকে পরস্পর যুক্ত করে। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থির কটা অংশ, একটা হচ্ছে অগ্রভাগ বা অগ্র পিটুইটারি, যার নাম অ্যাডিনো হাইপোফাইসিস, এবং আরেকটা পশ্চাৎ ভাগ, যাকে আমরা নিউরো হাইপোফাইসিস বলি। এর পরবর্তীতে আবার অ্যাডিনো হাইপোফাইসিসকে দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, কিন্তু সেটা আমাদের সিলেবাসে নেই, তাই আমাদের আর এর বেশি ভাগ করার দরকার নেই। তাহলে এবার আমরা দেখে নেবো এর আসল ছবি, যাতে আমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারি। কিরকম, আমাদের ওপরের এই অংশটা যেটা আমাদের ব্লু কালার দিয়ে মার্ক করা আছে, সেটা আমাদের কি, হাইপোথ্যালামাস। কিন্তু তার নিচে এই যেখানে কানেক্টিং যে অংশটা রয়েছে, সেই অংশটা কি আমাদের ইনফ্যান্ডিবুলাম। এবং নিচের এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এরকম ভাবে আমাদের ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড পরস্পর অবস্থান করে। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের হাইপোথ্যালামাস সম্পর্কে বিভিন্ন জিনিস, যেটা আমাদেরকে এবার পড়তে হবে। তো একটু এটাকে টিল্ট করে নিই। তো হাইপোথ্যালামাস কি, আমাদের অগ্র মস্তিষ্কের ডায়েনসেফালন অংশ। আমি বললাম যে ডায়েনসেফালন অংশের মধ্যেই কি থাকে, আমাদের হাইপোথ্যালামাস, থ্যালামাস এবং এপিথ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্কের ডায়েনসেফালন অংশে অবস্থিত তৃতীয় মস্তিষ্ক নিলয়ের নিচে থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাস অবস্থিত হয়। যেহেতু থ্যালামাসের নিচে তাই হাইপোথ্যালামাস। থ্যালামাসের ওপরে কে থাকে, এপিথ্যালামাস। মিটলো? আচ্ছা, থ্যালামাস থেকে, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন অগ্র পিটুইটারির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে হাইপোথ্যালামাস কাকে নিয়ন্ত্রণ করছে, অগ্র পিটুইটারিকে। সেই ফিডব্যাক নিয়ন্ত্রণের সময় বলেছিলাম না, যে একটা অন্তঃক্ষরা গ্রন্থি অন্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে। এই যে হরমোন, একটা হরমোন অন্য হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, এইটাকেই আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ বলেছিলাম, মনে পড়লো? তাহলে এই ফিডব্যাক নিয়ন্ত্রণেরই এক্সাম্পলটা কিন্তু আমরা হাইপোথ্যালামাস, অগ্র পিটুইটারি এবং থাইরয়েড গ্রন্থির মধ্যে
একটা একটা করে হরমোন নিয়ে তার কোরিলেশন দেখব, যেটা আমরা শেষে করব। কারণ আমরা প্রথমে হাইপোথ্যালামাস, তারপর পিটুইটারি গ্রন্থি, তারপর থাইরয়েড গ্রন্থি পড়ে নিতে চাই। সেখানে আমরা হরমোনগুলো সম্পর্কে ফ্যামিলিয়ার হয়ে যাব, তারপর আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণটা করব। গেল। এবার হাইপোথ্যালামাস অংশে উৎপন্ন হরমোনগুলি হলো, কিছু এখানে হরমোন লিস্ট ডাউন করা আছে যেগুলো আমরা পরবর্তীকালে পড়বো। কিন্তু আমি এখানে ফোকাস করতে চাই এই দুটো হরমোনে, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। এই দুটো হরমোন কিন্তু আমাদের হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়, কিন্তু হাইপোথ্যালামাস থেকে বেরোয় না। কথাটা আবার রিপিট করছি, হাইপোথ্যালামাসে এই সমস্ত হরমোনগুলো বেরোয়, যে হরমোনগুলো এখানে লেখা রয়েছে, যে হরমোনগুলো সম্পর্কে আমরা এক্ষুনি পড়বো। কিন্তু এই হরমোনগুলো কিন্তু এখান থেকে উৎপন্ন হয়ে এখান থেকেই বেরোয়, কিন্তু এই দুটো হরমোনের ক্ষেত্রে তা হয় না। এই দুটো হরমোন হাইপোথ্যালামাসে উৎপন্ন তো হয়, কিন্তু হাইপোথ্যালামাসে উৎপন্ন হওয়ার পর নেমে পিটুইটারি গ্রন্থির মধ্যে স্টোর হয়, মানে থাকে। তারপর যদি দরকার পড়ে তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে তারপর ক্ষরণ হয়। তাহলে হাইপোথ্যালামাস অংশে উৎপন্ন অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে সঞ্চিত হয় এবং প্রয়োজন অনুযায়ী পশ্চাৎ পিটুইটারি থেকেই ক্ষরিত হয়। পশ্চাৎ পিটুইটারি বলতে যেটাকে আমরা নিউরোহাইপোফাইসিস বললাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা একটা করে হাইপোথ্যালামাসের বিভিন্ন হরমোনগুলো সম্পর্কে পড়বো। কি কি হরমোন হয়? আমরা যদি হাইপোথ্যালামাসের হরমোনগুলো সম্পর্কে বুঝতে পারি, তাহলে তার নাম থেকেই আমরা একবারে পিটুইটারি হরমোনের নাম বুঝতে পেরে যাব। তাহলে যে আমাদের হরমোন, সেই হরমোন ক্ষরণের পর নির্দিষ্ট একটা টার্গেটে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে সেই টার্গেট কোষগুলোকে উদ্দীপিত করে কোনো একটা কাজ করতে সাহায্য করে বা কাজটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের খরিত হরমোন কি? হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোন এসআরএইচ বা সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। আচ্ছা, আমাদের যে হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোন সেটা দু প্রকার হতে পারে, একটা হচ্ছে আরএইচ, একটা হচ্ছে আইএইচ। তো আরএইচ মানে কি? আরএইচ মানে হচ্ছে আমাদের রিলিজিং হরমোন বা রিলিজিং টাইপ হরমোন। তাহলে রিলিজিং হরমোন মানে কি? রিলিজ করতে বলছে, মানে ক্ষরণ করতে বলছে। এবং আইএইচ মানে কি? আইএইচ মানে হচ্ছে ইনহিবিটিং হরমোন। ইনহিবিটিং হরমোন, ইনহিবিট করা মানে কি? বাধা দেওয়া। তাহলে আরএইচ থাকলে কি বুঝবো? যে ওই হরমোনটাকে ক্ষরণ করতে বলছে। আর আইএইচ থাকলে বলবো কি? যে ওই হরমোনটার ক্ষরণকে বাধা দিতে বলছে। হলো? আচ্ছা, তাহলে এসআরএইচ বা জিএইচআরএইচ, জিএইচ মানে কি? গ্রোথ হরমোন। তাহলে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, মানে গ্রোথ হরমোনকে রিলিজ হতে বলছে। তাহলে সোমাটোট্রপিক রিলিজিং হরমোন বা গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এরই আর একটা নাম হচ্ছে সোমাটোক্রিনিন। আচ্ছা, তাহলে টার্গেট কোষ কি? এই জিনিসগুলো আমাদের কি যায়? সব অগ্রপিটুইটারিতে গিয়ে আমাদের টার্গেট করে। তাহলে অগ্রপিটুইটারিকে এই হরমোনটা ক্ষরণ হয়ে বলছে যে পিটুইটারির অগ্রখণ্ডকেও বলে যে এসটিএইচ বা জিএইচ, যেটা আমাদের সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, সেটাকে ক্ষরণ করতে হবে, মানে ক্ষরণে উদ্দীপিত করে। রিলিজিং হরমোন মানে কি? আমাদের ক্ষরণে উদ্দীপিত করছে, মানে ক্ষরণ করতে বলছে। এরই বিপরীতে আমাদের যদি থাকে এসআইএইচ বা জিএইচআইএইচ। এসআইএইচ মানে কি? সোমাটোট্রপিন ইনহিবিটিং হরমোন। তার মানে কি? সোমাটোট্রপিন হরমোনকে ইনহিবিট করছে, মানে বাধা দিচ্ছে। তাহলে অগ্রপিটুইটারিকেও কি বলবে? যে সোমাটোট্রপিন বা গ্রোথ হরমোন, সেটা ক্ষরণে বাধা দেবো, আমি ক্ষরণ করতে বারণ করছি। কোথায় গিয়ে কাজ করবে? অগ্রপিটুইটারিতে। আমাদের হাইপোথ্যালামাস কি করে? অগ্রপিটুইটারিকে নিয়ন্ত্রণ করে। হলো? আচ্ছা, এরই আরেকটা নাম হচ্ছে সোমাটোস্ট্যানিন। পিআইএইচ বা পিআরএলআইএইচ, এর মানে কি? পিআইএইচ মানে হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, পিআরএল মানেই প্রোল্যাকটিন। তাহলে পিআইএইচ বলতে পারি বা পিআরএলআইএইচ বলতে পারি, এক এক বইতে এক এক রকম লেখা থাকে। তো প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন কি করবে? তাহলে প্রোল্যাকটিনকে বাধা দিচ্ছে। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন বলে কিছু হয় না, কিন্তু প্রোল্যাকটিনকে কোনো হরমোন রিলিজ করতে উদ্দীপিত করে না, প্রোল্যাকটিনকে বাধা দেয় কে? আমাদের পিআইএইচ। তাহলে পিআইএইচ কি করবে? পিটুইটারির অগ্রখণ্ডকে বলবে প্রোল্যাকটিন বা পিআরএল যে হরমোন, সেই হরমোনটা ক্ষরণে বাধা দেবে। হলো? এরপর আছে আমাদের এমআরএইচ বা এমএসএইচআরএইচ। সেটা কি? এম মানে হচ্ছে এখানে, বা এমএসএইচ মানে হচ্ছে মেলানোট্রপিন রিলিজিং হরমোন বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এম মানে হচ্ছে মেলানোট্রপিন, এবং এমএসএইচ যদি আমি বলি তাহলে বলবো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ফুল ফর্ম বলা হচ্ছে, আর কিছুই না। আরএইচ মানে কি? রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন। তাহলে আমি কি বলবো? যে মেলানোট্রপিন বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এই যে হরমোনটা, সেই হরমোনটাকে আমি রিলিজ করতে বলছি, মানে ক্ষরণ করতে বলছি। তাহলে পিটুইটারির অগ্রভাগকে বলবো যে এমএসএইচ ক্ষরণে উদ্দীপিত করো। হলো? আচ্ছা, এমআইএইচ তাহলে কি হবে? মেলানোট্রপিন ইনহিবিটিং হরমোন, বা এমএসএইচ মানে কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, ইনহিবিটিং হরমোন। তাহলে সে কি করবে? অগ্রপিটুইটারিকে বলবে যে এমএসএইচ ক্ষরণের দরকার নেই, এমএসএইচ ক্ষরণে বাধা দিচ্ছি আমি। হলো? এরপরে কি আছে আমাদের? জিএনআরএইচ। এখানে কি আছে? জিএনআরএইচ। এখানে কিন্তু আবার জিএনআইএইচ নেই, ইনহিবিটিং হরমোন নেই কোনো। তাহলে কি বলবো? যে সে অগ্রপিটুইটারি থেকে কি বলবে? জিএন বলতে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। জিএন মানে কি? গোনাডোট্রপিন। আরএইচ মানে রিলিজিং হরমোন। তাহলে গোনাডোট্রপিন যে হরমোনগুলো থাকে, যেটা মেইনলি কি হওয়া উচিত?
আমাদের যে গোনাডোট্রপিন হরমোন সেটা মেইনলি দু রকম হওয়া উচিত, একটা এলএইচ একটা এফএসএইচ, কিন্তু বইতে আমাদের 4 রকম দিয়ে একটা খিচুড়ি পাকিয়ে রেখেছে, যেটা সম্পর্কে আমি পরবর্তীকালে বলছি যখন সেই টপিকে আসবো। বাট অ্যাকচুয়ালি এনসিইআরটি অনুযায়ী কি হওয়া উচিত, গোনাডোট্রপিন হরমোন বলতে শুধুমাত্র দুটো হরমোন হওয়া উচিত, একটা এলএইচ একটা এফএসএইচ। তাহলে সেই যে হরমোনগুলো সেই হরমোনগুলোকে কি ক্ষরণে উদ্দীপিত করে কে, আমাদের জিএনআরএইচ। কোথা থেকে বেরোচ্ছে, হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে কি করে, অগ্রপিটুইটারিকে বলে যে আমি এই দুটো হরমোন ক্ষরণে উদ্দীপিত করছি। ঠিক আছে, কেন সেটাও বলবো রিজন দিয়ে, যে কেন এই দুটোই হওয়া উচিত, কেন অন্যটা হওয়া উচিত না। আচ্ছা, এরপর কি টিআরএইচ বা টিএসএইচআরএইচ। তাহলে টি মানে কি থাইরোট্রপিন, টিএসএইচ মানে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরোট্রপিন বা থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোন, এই হরমোনটাকে রিলিজ করতে বলছি আমি। তাহলে কি বলবো, যে অগ্রপিটুইটারিকে আমি বলছি যে আমাদের টিএসএইচ ক্ষরণে উদ্দীপিত করছি আমি তোকে, তাহলে টিএসএইচ ক্ষরণ করতে হবে। এসিটিএইচআরএইচ বা এআরএইচ তার মানে কি অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন রিলিজিং হরমোন বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে এআরএইচ বলতে কি বুঝবো, যে অগ্রপিটুইটারিকে আমি বলবো যে এসিটিএইচ হরমোনটা এবার আমাদেরকে ক্ষরণ করতে হবে, তাহলে আমি ক্ষরণে উদ্দীপিত করছি। বোঝা গেল? তাহলে আমাদের হাইপোথ্যালামাস থেকে যত হরমোনগুলো বেরিয়েছিল সেগুলো ক প্রকার, দু প্রকার। আমি পিটুইটারি হরমোনের নামের পরে আরএইচ বা আইএইচ বসিয়ে দেবো। আরএইচ বলা মানে কি রিলিজিং হরমোন, তাহলে ক্ষরণ করতে বলবো আমি, ক্ষরণে উদ্দীপিত করব। আইএইচ মানে কি ইনহিবিট করবো বা বাধা দেবো, তাহলে বাধা দিলে কি হবে, যে আমি ওই হরমোনটা ক্ষরণ করতে বারণ করছি। এবার এই যে আমরা পড়লাম এতক্ষণ, কি পড়লাম আমরা, আমরা পড়ছিলাম এতক্ষণ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের যে হরমোনগুলো ছিল কি, এমএসএইচ, আইএইচ। তাহলে আগে নামটা কি ছিল, যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এমএসএইচ। এই হরমোনটাই আমাদের পিটুইটারি হরমোন। জিএনআরএইচ তার মানে কি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, তার মানে গোনাডোট্রপিন কি পিটুইটারি হরমোন। টিআরএইচ বা টিএসএইচআরএইচ তার মানে কি, এই যে টি টি মানে কি থাইরোট্রপিন, বা টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাহলে এটা কি আমাদের পিটুইটারি হরমোন। এসিটিএইচ আরএইচ তার মানে এসিটিএইচ, এই যে হরমোনটা অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন বা অ্যাডিনোকর্টিকোট্রপিন, তাহলে এই হরমোনটাই আমাদের কি পিটুইটারি হরমোন। একইভাবে আমি যদি আগে আসি, তাহলে আগে কি ছিল আমাদের পিআইএইচ মানে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, তাহলে এই যে পি ফর প্রোল্যাকটিন, এই প্রোল্যাকটিনটা কি আমাদের পিটুইটারি হরমোন। তাহলে এরকম ভাবে আমাদের হাইপোথ্যালামাস এবং আমাদের যে হাইপোফাইসিস বা পিটুইটারি গ্রন্থি সেই দুটো কানেক্টেড, যে পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা চলে আসবো পিটুইটারি গ্রন্থিতে। তাহলে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত, অবস্থান হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের নিচে ইনফ্যান্টিবুলাম নামক বৃন্ত দ্বারা যুক্ত থাকে। ওই যে আমরা বলেছিলাম যে হাইপোথ্যালামাসের সাথে ইনফ্যান্টিবুলাম নামক একটা বৃন্ত দিয়ে যুক্ত থাকে। তাহলে ইনফ্যান্টিবুলাম নামক বৃন্ত দ্বারা যুক্ত অবস্থায় করোটিক স্ফেনয়েড অস্থির সেলাটা, এটা সেরা না, সেলাটাসিকা, তো এটা হবে সেলাটাসিকা প্রকোষ্ঠে এটি অবস্থিত। তাহলে এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির অবস্থান। এবার যেহেতু এটা হাইপোথ্যালামাসের নিচে থাকে তাই একে কি বলে, হাইপোফাইসিস বলে, কারণ আমাদের হাইপোথ্যালামাসকে ফাইসিস বলি আমরা, তাহলে হাইপোফাইসিস। তারপর কি আমাদের পিটুইটারি গ্রন্থির দুটো খণ্ড, কি কি খণ্ড বলেছিলাম, একটা হচ্ছে অগ্রখণ্ড যেটা আমাদের প্রায় 75% কভার করে, যেটার নাম কি অ্যাডিনো হাইপোফাইসিস, এবং আরেকটা হচ্ছে আমাদের পশ্চাৎ খণ্ড যেটা মাত্র 25% কভার করে, সেটার নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। এর ফার্দার কোনো ডিভিশন আমাদের লাগবে না, সিলেবাসে নেই। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন অন্যান্য সকল অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। মানেটা কি, মানে আমাদের যে পিটুইটারি গ্রন্থি, সেই পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের হেড আমাদের পুরো বডির। তাহলে আমাদের বডিতে আরো যে সকল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, যেরকম থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়, আমাদের শুক্রাশয়, বিভিন্ন অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে তাদেরকে কন্ট্রোল কে করে, তাদেরকে নির্দেশ কে দেয়, আমাদের পিটুইটারি গ্রন্থি। তার মানে পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড, যে অন্যান্য সকল গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে, তাদের ক্ষরণ বৃদ্ধি বা হ্রাস করে। কিন্তু সব বাপেরই একটা করে বাপ থাকে, তাহলে পিটুইটারি গ্রন্থির আবার হেড কে, পিটুইটারি গ্রন্থির হেড হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করা, এবং পিটুইটারি গ্রন্থির কাজ হচ্ছে বাকি সবাইকে নিয়ন্ত্রণ করা। তাহলে পিটুইটারি গ্রন্থি সবার মাস্টার, তাই পিটুইটারি গ্রন্থিকে কি বলে, মাস্টার গ্ল্যান্ড। কিন্তু পিটুইটারি গ্রন্থিরও আবার একটা মাস্টার রয়েছে, তাহলে ওকে কি বলবো, হাইপোথ্যালামাসকে কি বলবো, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে সেটাই আমরা এখানে এখন পড়বো, কি যে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন অন্যান্য সকল অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণের প্রয়োজনীয় উদ্দীপনা যোগায়, যেরকম এসিটিএইচ, টিএসএইচ যথাক্রমে অ্যাড্রিনাল গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং মানবদেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। তাই পিটুইটারি গ্রন্থিকে কি বলি আমরা, প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কেন, কারণ সে সবার উপরে মাস্টারি করে, সবাইকে নিয়ন্ত্রণ করে।
কিন্তু এই পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের নিউরো হরমোন গুলো পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাই হাইপোথ্যালামাসকে আমরা কি বলবো, সুপ্রিম কমান্ডার, মানে সে সবার উপরে, সবাইকে কন্ট্রোল করে পিটুইটারি গ্রন্থি, কিন্তু তারও উপরে একজন রয়েছে, তাহলে তাকে কি বলবো আমরা, সুপ্রিম কমান্ডার। তাহলে তাকে আমরা কি বলছি, সুপ্রিম কমান্ডার। কাকে? হাইপোথ্যালামাসকে, অথবা প্রভুগ্রন্থি বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে প্রভুগ্রন্থিকে পিটুইটারি, মাস্টার গ্ল্যান্ডকে পিটুইটারি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডকে হাইপোথ্যালামাস, সুপ্রিম কমান্ডারকে হাইপোথ্যালামাস, প্রভুগ্রন্থিকে তাহলে হাইপোথ্যালামাস। মিটলো এইটুকু? আচ্ছা, এইবার যে পিটুইটারির অগ্রখণ্ড থেকে কি কি হরমোন ক্ষরণ হয়, দুটো খণ্ড আছে, একটা পিটুইটারির অগ্রখণ্ড, পিটুইটারির পশ্চাৎ খণ্ড। যত হরমোন তৈরি হবে, ক্ষরণ হবে, সেগুলো হবে অগ্রখণ্ড থেকে। পশ্চাৎ খণ্ড কোনো হরমোন তৈরি করে না, তাহলে পিটুইটারির অগ্রখণ্ড বা অ্যাডিনোহাইপোফাইসিস থেকেই সমস্ত হরমোন উৎপন্ন এবং ক্ষরিত হবে। কিন্তু নিউরোহাইপোফাইসিস বা পশ্চাৎ খণ্ডতে কোনো হরমোন তৈরি হয় না। তাহলে কি হয়, পশ্চাৎ খণ্ডতে হাইপোথ্যালামাসের তৈরি দুটো হরমোন স্টোরড থাকে, মানে সেখানে সঞ্চিত থাকে, তারপর যদি দরকার পড়ে তাহলে ক্ষরিত হয়। তাহলে পশ্চাৎ খণ্ডে যে দুটো হরমোন থাকে বলছি, সেই দুটো হরমোন কি পশ্চাৎ খণ্ডতে তৈরি হয়েছে পিটুইটারির? না, সেই দুটো হরমোন তৈরি হয়েছে হাইপোথ্যালামাসে। থাকে কোথায়? আমাদের পশ্চাৎ খণ্ডতে পিটুইটারির। যদি দরকার পড়ে তাহলে পশ্চাৎ খণ্ড থেকেই ক্ষরণ হবে। তাহলে ক্ষরণ স্থলটা হচ্ছে আমাদের পশ্চাৎ পিটুইটারি, কিন্তু তার উৎপত্তি স্থল কোথায়? হাইপোথ্যালামাস। হলো? তাহলে আমরা আগে পড়বো কোথা থেকে? আগে পড়বো আমাদের অগ্রভাগ বা অ্যাডিনোহাইপোফাইসিস থেকে কি কি ক্ষরণ হচ্ছে। তাহলে প্রথম হরমোন কি? প্রথম হরমোন হচ্ছে আমাদের এসিটিএইচ, যেটার নাম কি ছিল? অ্যাডিনো কর্টিকোট্রফিক হরমোন। তাহলে তার টার্গেট কোষ কি? তার টার্গেট কোষ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে এই হরমোনটা কি করে? অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। করে কি করে? অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ আছে, একটা কর্টেক্স অঞ্চল, একটা মেডালা অঞ্চল। তাহলে তার যে কর্টেক্স অঞ্চল, সেই কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং কর্টিসল হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তাহলে এসিটিএইচ কি করলো? পিটুইটারির অগ্রখণ্ড থেকে ক্ষরিত হয়ে অ্যাড্রিনাল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করলো। করে কি করলো? তার যে কর্টেক্স অঞ্চল, তার বৃদ্ধি নিয়ন্ত্রণ করলো এবং কর্টিসল হরমোন ক্ষরণে উদ্দীপিত করলো। এরপর কি আছে আমাদের জিএইচ, মানে গ্রোথ হরমোন, তার মানে কি বৃদ্ধির জন্য দায়ী, বা তার নাম কি এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। তাহলে এ কি করে? বিভিন্ন সমগ্র মানবদেহের বিভিন্ন অংশে গিয়ে ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। করে কি করে? অস্থি ও তরুণাস্থির কোষের বৃদ্ধির মাধ্যমে দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। তাই থেকে কি বলে আমরা? গ্রোথ হরমোন বলি। এছাড়া শর্করা, প্রোটিন ও ফ্যাট বিভাগে বিশেষ ভূমিকা গ্রহণ করে। সড়ক পেশি ও হৃৎপেশিতে গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে। এই কাজগুলো তাহলে এ করে। এরপর কি আছে আমাদের টিএসএইচ, তার মানে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কোন গ্রন্থিতে কাজ করবে? থাইরয়েড স্টিমুলেটিং, তার মানে থাইরয়েড গ্রন্থি থেকেই কাজ করবে। তাহলে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন কয় প্রকার? দু প্রকার, একটা T3, একটা T4। T4 এর নাম হচ্ছে থাইরক্সিন। তাহলে থাইরয়েড হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। মিটলো? এরপর কি আছে? এরপর আমরা পড়ছি, আমি এখানে পড়াচ্ছি এলএইচ এবং এফএসএইচ। একটু ধৈর্য ধরে এই ছকটা কমপ্লিট করার পর আমি বলবো যে কেন এটা বইয়ের থেকে একটু আলাদা হচ্ছে। তাহলে এলএইচ এর নাম কি? লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন কি? এক প্রকার গোনাডোট্রপিক হরমোন। তাহলে ওই যে জিএন, আমি কি পড়েছিলাম? জিএনআরএইচ, তখন নামটা কি বলেছিলাম? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তার মানে গোনাডোট্রপিক হরমোনগুলোকে রিলিজ করতে সাহায্য করে। এই হরমোনটা কোথায় তৈরি হতো? রিলিজিং হরমোনটা হাইপোথ্যালামাসে। হয়ে কি করে? আমাদের অগ্রপিটুইটারিকে জিএন হরমোন মানে গোনাডোট্রপিক হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তা জিএন হরমোন ক প্রকার? জিএন হরমোন আমাদের দু প্রকার, একটা এলএইচ, একটা আমাদের এফএসএইচ। যেই দুটো সম্পর্কে আমরা এখন পড়ছি। কি আর যদি মনে হয়ে থাকে যে এটা ভুল বলা হচ্ছে, তাহলে একটু ধৈর্য ধরো, আমি সেটা বলবো যে কেন এটা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এলএইচ কি? লিউটিনাইজিং হরমোন। এটা এক প্রকার গোনাডোট্রপিক হরমোন বা গোনাডোট্রপিন। তাই এর টার্গেট কোষ কি? গোনাড। গোনাডোট্রপিক হরমোন, তার মানে সে কোথায় টার্গেট করবে? সে টার্গেট করবে গোনাডে। গোনাড মানে, গোনাড হচ্ছে জনন গ্রন্থি। তাহলে মুখ্য জনন গ্রন্থি আমাদের পুরুষ দেহে আলাদা, স্ত্রী দেহে আলাদা। পুরুষ দেহে কি? শুক্রাশয়, এবং স্ত্রী দেহে কি? ডিম্বাশয়। দু ক্ষেত্রেই কাজ করে এলএইচ বাস্তবে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল সঠিক জিনিস। তাহলে পুরুষ দেহে কি হয়? পুরুষ দেহে লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষকে উদ্দীপিত করে। পুং হরমোন অ্যান্ড্রোজেন, যেটা মূলত আমাদের টেস্টোস্টেরন, সেটা ক্ষরণ করতে সাহায্য করে। ইভেন শুক্রাণু উৎপাদন, যেটাকে আমরা স্পারমাটোজেনেসিস বলি, তাতে সহায়তা করে। এছাড়াও আমাদের ডিম্বাশয় তাহলে কি কাজ করবে? স্ত্রী দেহের ডিম্বাণুকে ডিম্বাশয়ের বাইরে আনতে সাহায্য করে। কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি, যেটাকে আমরা বলি, তার বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপিত করে প্রজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। এই কাজগুলো তাহলে এলএইচ এর। এবং এফএসএইচ, সেটাও কি এক প্রকার গোনাডোট্রপিক হরমোন বা গোনাডোট্রপিন। তাহলে এরও টার্গেট কি হবে? গোনাড, মানে পুরুষ দেহে শুক্রাশয়, স্ত্রী দেহে ডিম্বাশয়। তাহলে কি কাজ করবে? পুরুষদের শুক্রাশয়ের সার্টলি কোষে ক্রিয়া করে আমাদের স্পারমেটোজেনেসিসে ভূমিকা নেয়। স্পারমেটোজেনেসিস মানে কি? শুক্রাণু উৎপাদন পদ্ধতি। ওজেনেসিস মানে কি? আমাদের ডিম্বাণু উৎপাদন পদ্ধতি।
পুংজনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং ডিম্বাশয়ে কি কাজ করবে? স্ত্রীদেহের ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাকে উদ্দীপিত করে আমাদের যে ইস্ট্রোজেন হরমোন স্ত্রীদেহে সেটাকে নিঃসরণে সহায়তা করে। হলো? আচ্ছা, এরপরে একটা হরমোন কি আছে, সেটা হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কি? প্রধানত স্ত্রীদেহের স্তনগ্রন্থিতে গিয়ে কাজ করে। তাহলে এর টার্গেট কোষ কি? স্ত্রীদেহের স্তনগ্রন্থি মূলত। তাহলে এর কাজটা কি? মূলত স্তনগ্রন্থিতে দুধ উৎপাদন ঘটায় এবং তার বিকাশে সাহায্য করে। এটা জিএনআরএইচ দমন করে এফএসএইচ ও এলএইচ ক্ষরণ কমিয়ে ডিম্বস্ফুটন রোধ করে, ফলে স্তন্যদানকালে স্বাভাবিকভাবে গর্ভধারণ কম হয়। এছাড়া প্রোল্যাকটিন মাতৃত্ব বোধ গঠনে ভূমিকা নেয় এবং দেহের ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থাকেও কিছুটা সক্রিয় করে। তার মানে মূলত প্রোল্যাকটিন আমাদের কখন গিয়ে কাজ করে? যখন একটা মহিলা বা একটা স্ত্রী সে তার গর্ভাবস্থায় রয়েছে। তাহলে এর আরেকটা নাম কি? এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন। এইবার একটা ব্লান্ডার সম্পর্কে বলি, যেটা আমাদের বইতে করা আছে কিন্তু যেটা আমাদেরকে পড়তে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে যে গোনাডোট্রপিক হরমোন বলা আছে, গোনাডোট্রপিক হরমোন, সম্ভবত এটাকে জিটিএইচ ধরা হয়েছে আমাদের বইতে। এই জিনিসটাকে আমাদের বইতে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের এফএসএইচ, একটা হচ্ছে আমাদের এলএইচ, একটা হচ্ছে আমাদের আইসিএসএইচ, আর একটা হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। কিন্তু এটা পুরোপুরি ভুল, কারণ আমাদের গোনাডোট্রপিক হরমোন, কিন্তু ভুলটাই আমাদেরকে পড়তে হবে কারণ আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তাই বলে দেওয়া হবে। গোনাডোট্রপিক হরমোন তার মানে তার টার্গেট কোষ কি? আমাদের হরমোনের নিশ্চয়ই একটা টার্গেট থাকে। তাহলে গোনাডোট্রপিক মানেটা কি? গোনাডোট্রপিক মানে হচ্ছে তার টার্গেট হচ্ছে গোনাডস। তাহলে গোনাড মানে কি? আমাদের এইদার পুরুষ দেহে আমাদের টেস্টিস বা শুক্রাশয় এবং স্ত্রী দেহে আমাদের ডিম্বাশয় বা ওভারি। তাহলে গোনাডের ওপর যে কাজ করে তাকে আমরা বলবো গোনাডোট্রপিক হরমোন। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এফএসএইচ এবং এলএইচ, শুধুমাত্র এই দুটোই আমাদের গোনাডোট্রপিক হরমোন। এবার কিছু বইতে এরকম ভাবে লেখা থাকে, যেটা তাও জাস্টিফাইয়েবল, যে এলএইচ কেই আমরা আইসিএসএইচ বলি, শুধু পুরুষ দেহে আমরা এটাকে আইসিএসএইচ বলি। কারণ আমাদের যে এলএইচ এর কাজটা আমরা এখানে লিখেছিলাম, সেই কাজটাই আমরা কি লিখেছি? সেই কাজটাই আমরা লিখেছি যে পুরুষ দেহের শুক্রাশয় লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষকে, তাহলে এটার জন্যই ইন্টারস্টিশিয়াল কোষ, সেখান থেকেই আসে আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তাই এলএইচ কেই আমরা আইসিএসএইচ বলি পুরুষ দেহে। এই যুক্তিটা যদিও তাও কিছুটা জাস্টিফাইয়েবল, কিন্তু সত্যি বলতে আইসিএসএইচ বলে কোনো স্ট্যান্ডার্ড বইতে কোনো নাম নেই। আমাদের কি কি নাম রয়েছে? একটা রয়েছে এফএসএইচ আর একটা রয়েছে এলএইচ। আইসিএসএইচ বলে কিছু লেখা নেই, তাও এটাকে আমরা এইভাবে জাস্টিফাই করতে পারি যে এলএইচ কেই আমরা আইসিএসএইচ বলছি, যেহেতু ওটা পুরুষ দেহে ইন্টারস্টিশিয়াল কোষে গিয়ে কাজটা করছে, তাই এলএইচ কেই আইসিএসএইচ বলছি, কিন্তু আইসিএসএইচ আলাদা কিছু না। এবং প্রোল্যাকটিনের তো টার্গেট কোষই আলাদা। প্রোল্যাকটিন কোথায় গিয়ে কাজ করছে? একটা স্ত্রী যখন তার গর্ভাবস্থায় আছে তখন তার স্তন গ্রন্থিকে মূলত টার্গেট করছে। তাহলে সে তো গোনাডকে টার্গেট করছে না মূলত, তাহলে তাকে গোনাডোট্রপিক হরমোন কেন বলবো আমি? তাই গোনাডোট্রপিক হরমোন হিসেবে প্রোল্যাকটিন পড়ে না। প্রোল্যাকটিন গোনাডোট্রপিক হরমোনের ক্যাটাগরিতে পড়ছে না। প্রোল্যাকটিন সম্পূর্ণ নিজস্ব একটা হরমোন। হলো? তাই প্রোল্যাকটিন আমাদের আলাদা করে পড়া উচিত। কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এখানে যদি জিজ্ঞাসা করে তখন তো আমাদেরকে লিখতে হবে বইয়েরটা, কারণ আমাদের বইতে একটা টিভি নাম্বার দেওয়া আছে, যে টিভি নাম্বার প্রাপ্ত বইগুলোর উত্তরই আমাদের সঠিক হিসেবে গণ্য হবে আমাদের মাধ্যমিক পরীক্ষায়। কিন্তু কেউ যদি হায়ার স্টাডিজে যাও, কেউ যদি পরবর্তীকালে নিট দাও, তাহলে তাদেরকে তাদের মাথার থেকে এই দুটো জিনিস বার করতে হবে যে গোনাডোট্রপিক হরমোনের মধ্যে আমরা প্রোল্যাকটিন এবং আইসিএসএইচ কে ধরছি। কারণ আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে এনসিইআরটির বই ক্লাস 11 এর, সেখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে কি, যে এখানেই কোথাও আছে যে এলএইচ অ্যান্ড এফএসএইচ স্টিমুলেট গোনাডস। তাহলে গোনাডসদেরকে কে স্টিমুলেট করে? এলএইচ এবং এফএসএইচ, এবং তাদেরকে বলে গোনাডোট্রপিন বা গোনাডোট্রপিক হরমোন। তাহলে গোনাডোট্রপিন হরমোন বলতে কাদেরকে ধরছি আমরা? গোনাডোট্রপিন। গোনাডোট্রপিন বলতে আমরা দুজনকে ধরছি, একটা এলএইচ, একটা আমাদের এফএসএইচ। কোনো আইসিএসএইচ মেনশন করা আছে? না। কোনো কি আমাদের প্রোল্যাকটিন মেনশন করা আছে? না। প্রোল্যাকটিন আলাদা একটা হরমোন, যেটা এখানে আলাদা করে লেখা থাকবে নিশ্চয়ই, এই যে প্রোল্যাকটিন আলাদা করে লেখা আছে আমাদের। হলো? কিন্তু আমাদের বইতে যা আছে সেটা আমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য, কারণ খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন দিচ্ছে। তাহলে আমাদেরকে পড়তে হবে কি? আমাদের পরীক্ষা হিসাবে আমাদের জিটিএইচ বা গোনাডোট্রপিন হরমোন, তাহলে আমাদের যে জিটিএইচ বা গোনাডোট্রপিন হরমোন, সেটা আমাদের পরীক্ষার হিসাবে আমাদেরকে 4 রকম মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের এফএসএইচ, একটা হচ্ছে আমাদের এলএইচ, একটা হচ্ছে আমাদের আইসিএসএইচ, একটা হচ্ছে আমাদের এলটিএইচ বা প্রোল্যাকটিন। তাহলে প্রথম কি আমাদের এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল মানে কি? গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি। তাহলে এটা কাদের জন্য থাকবে? এটা থাকবে তাহলে আমাদের স্ত্রী দেহের জন্য।
আমাদের বই হিসেবে। তাহলে স্ত্রী দেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাকে উদ্দীপিত করে এবং ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে। কে? এফএসএইচ। এলএইচ মানে কি? লিউটিনাইজিং হরমোন। তাহলে লিউটিনাইজিং কথাটা কোত্থেকে আসে? কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি থেকে। তাহলে এটাও কোথায় কাজ করবে? এটাও কাজ করবে আমাদের স্ত্রী দেহে। তাহলে স্ত্রী দেহে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। তাহলে এফএসএইচ আমাদের কি বলছে? ইস্ট্রোজেন হরমোন। এবং এলএইচ কি বলছে? আমাদের প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। আইসিএসএইচ মানে কি? ইন্টারস্টিশিয়াল সেল। ইন্টারস্টিশিয়াল সেল বা কোষ কোথায় থাকে? শুক্রাশয়ে থাকে। তার মানে এটা কি? এটা কিন্তু আমাদের পুং দেহে থাকে বলছে আমাদের বই, আমাদের বইয়ের কথা এটা। অ্যাকচুয়ালি এরকম আলাদা কোনো আইসিএসএইচ বলে কোনো ডিভিশন নেই আমাদের। তাহলে পুরুষ দেহে শুক্রাশয়ে স্থিত ইন্টারস্টিশিয়াল কোষ সমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ ঘটায়। এবং এলটিএইচ কি? এলটিএইচ কে আমাদের এখানে গোনাডোট্রপিকের মধ্যেই ফেলছে, তো আমরা এখানে বই হিসেবে তাই পড়বো। তাহলে এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন, যাকে আমরা প্রোল্যাকটিন বলি, এই প্রোল্যাকটিনটা কি? মাতৃদেহে স্তনদুগ্ধ উৎপাদনে এবং স্তনগ্রন্থির বিকাশে সাহায্য করে। ঠিক আছে, তো আমাদের বই হিসেবে আমাদেরকে এই ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে, কারণ এই যে পোর্শনটা, এই পোর্শন থেকে কিন্তু বারবার কোশ্চেন আসে মাধ্যমিকে। এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের গোনাডোট্রপিক হরমোনের কটা ভাগ আর তাদের কাজ কি, তাই এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে আমাদের বই হিসেবে আমাদেরকে। এখানে যে স্টার মেরে দেওয়া আছে 1 হিসেবে, নিচে লেখা আছে যে এলএইচ এরই আর একটা নাম আইসিএসএইচ, পুং দেহে তাকে আইসিএসএইচ বলা হয়, যেটা কিছুটা জাস্টিফাইবেল, বাট আইসিএসএইচ বলে কোথাও লেখা নেই পুরো এনসিইআরটিতে। আমরা যখন আমাদের টাইমে পড়তাম মাধ্যমিকে, তখন আমাদের স্যার তখন বলেই দিয়েছিল যে আর কি এরকম ক্লাসিফিকেশনটা বইতে ভুল দেওয়া আছে, বাট আমাদেরকে বই হিসেবে এটা পড়ে নিতে হচ্ছে, কিন্তু হায়ার স্টাডিজে যখন আমরা যাব, যখন আমরা 11-12-এ পড়বো, তখন আমরা কিন্তু এটা মাথায় আনবো না। ঠিক আছে, তো আমিও সেটা রেসপন্সিবিলিটির সাথে বলে দিলাম যে সত্যিটা কি এবং বইতে কোনটা লেখা আছে, যেটা আমাদেরকে পরীক্ষা অবধি মাথায় রাখতে হবে, পরীক্ষার পর মাথা দিয়ে বের করে দেবো। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে পিটুইটারি পশ্চাৎ খণ্ড। তাহলে এতক্ষণ কি গেল? অগ্রখণ্ড থেকে কোন কোন হরমোন উৎপন্ন হলো, খরিত হলো। পশ্চাৎ খণ্ডে কি কোনো হরমোন উৎপন্ন হবে? না। খরিত হবে? হ্যাঁ। তাহলে কি? পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হরমোনগুলোকে বলে নিউরো হরমোন। আমি খরিত বলছি, ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন এই দুটো হরমোন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়। তাহলে কোথা থেকে উৎপন্ন হয়েছে? হাইপোথ্যালামাস থেকে। এবং পশ্চাৎ পিটুইটারি এসে সঞ্চিত হয়েছে। তাহলে তৈরি হয়েছিল আমাদের কোথায়? হাইপোথ্যালামাসে। এসে সঞ্চিত হলো কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। এবং প্রয়োজনে নিঃসৃত হয়। তাহলে এদের উৎপত্তি স্থল কোথায়? হাইপোথ্যালামাস। কিন্তু ক্ষরণ স্থল কোথায়? পশ্চাৎ পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস। তাই একে কি বলে? নিউরো হরমোন বলে। আচ্ছা, অক্সিটোসিন কি? অক্সিটোসিনের কাজ কি আর কি? প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। সন্তান প্রসবের পর সমগ্র ল্যাকটেশন পিরিয়ড চলাকালীন এই হরমোনটা পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয় এবং স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা। ভেসোপ্রেসিন বা এডিএইচ এর কাজ কি? এডিএইচ মানে কি? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ঠিক আছে, বা মূত্র নির্গমন কমানোর হরমোন। তাহলে এর কাজ কি? ভেসোপ্রেসিন কিডনির নালিকায় জল পুনঃশোষণ বাড়িয়ে দেহে জল ধরে রাখতে সাহায্য করে এবং মূত্রের পরিমাণ কমিয়ে দেয়। ঠিক আছে, দেহে জলের পরিমাণ কম থাকলে এই হরমোন বেশি ক্ষরণ হয়, ফলে শরীর জল সমতা বজায় রাখতে পারে। একে এডিএইচ বলা হয়, তার কারণটা কি? এডিএইচ এর পূর্ণ নাম কি? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি মানে কি? তার বিপরীতে কাজ করছে, অর্থাৎ মূত্র নির্গমন কমানোর হরমোন। এছাড়া এটি রক্তনালী সংকুচিত করে রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। এই যে পার্টটা না, এটা একটা পিওয়াইকিউতে এসেছিল, রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে এডিএইচ। এটা আই থিঙ্ক সত্য মিথ্যা দিয়েছিল, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এডিএইচ এর কাজ কি? রক্তচাপ বজায় রাখতে কিন্তু সাহায্য করে, রক্তনালী সংকুচিত করে। আমার যতদূর মনে পড়ছে এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল। আচ্ছা, এবার দুটো শর্ট কোশ্চেনের জন্য আমাদের বইতে যে ইনফরমেশন দেওয়া ছিল, পিটুইটারি নির্যাস মাছকে ইনজেক্ট করে মাছের শুক্রাণু ডিম্বাণু নিঃসরণ করানো যায়। এছাড়া কি করা হয়? দুগ্ধবতী যে গাভী, তার দুগ্ধক্ষরণ বাড়ানো হয়। ঠিক আছে, আর প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কি? আমাদের সিক্রিটিন। এগুলো আমাদের এমসিকিউতে কখনো আসতে পারে, চান্সেস কম আছে, তাই আমরা দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের হাইপোথ্যালামাস, তারপর পিটুইটারি। এবার আরো নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে তাহলে কি পড়ছে? এরপর আমাদের পড়ছে তাহলে থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কিরকম ভাবে আসবে? ঠিক এরকম ভাবে, আমাদের গলার যে আমাদের যে ষড়যন্ত্র, তার যে ট্র্যাকিয়ার দুপাশে একটা বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, একটা প্রজাপতির মতো দেখতে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে যে আমি ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে কিভাবে ভিজুয়ালাইজ করব? যদি কেউ মেয়ে হয়ে থাকো, এই ভিডিও যা দেখছো, আর যদি মাথায় ক্লিপ থাকে, হাত নাও আর হাতে সেই ক্লিপটাকে বেঁধে দাও। এবার হাতে যদি ক্লিপ দিই, তাহলে কি হবে? যে দিকটায় আমি ক্লিপটা লাগিয়েছি সেই দিকটায় এরকম দেখাবে, যেরকমটা এখন ভিডিওতে দেখা যাচ্ছে। কিন্তু তার পিছন দিকটা কি হবে? পিছন দিকটা তো ফাঁকা হবে। থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক এরকম, সামনের দিক থেকে মনে হবে যে এই দিকটা পুরোপুরি আছে, কিন্তু আমি যদি পিছন দিক থেকে দেখি, তাহলে সেই দিকটা ফাঁকা মনে হবে। কিরকম? আরো বেটার বোঝা যাবে এই ছবিটাতে। যে ছবিটাতে আমি দুটো পাশই দেখাচ্ছি,
প্রথম পাশে আমি কি দেখতে পাচ্ছি যে এই পাশে ঠিক মনে হবে যেন এই পাশে একটা বাটারফ্লাই লাইক স্ট্রাকচার আছে, একটা প্রজাপতির মতো স্ট্রাকচার রয়েছে। অথবা আমি ভাবতে পারি যেটা একটা ক্লিপ, যে ক্লিপটা আমি এদিক থেকে লাগিয়েছি, কিন্তু ওই পাশটা কি হবে, এই পাশটা ফাঁকা হবে, তাহলে তার পিছন পাশটা। বোঝা গেল? আচ্ছা, এবার এগুলোকে বলে লোব। কি লোব? এ পাশে একটা এরকম স্ট্রাকচার, এ পাশে একটা এরকম স্ট্রাকচার, আর তাদেরকে একজন কানেক্ট করছে। ঠিক আছে, এই যে এটা একটা লোব আর এটা একটা লোব, তাহলে একটা থাইরয়েড গ্রন্থির কটা লোব? দুটো লোব। লোবের বাংলাটা আমি সঠিক জানি না, পার্শ্বখণ্ড। তাহলে একটা থাইরয়েড গ্রন্থির দুটো পার্শ্বখণ্ড। ঠিক আছে, এই পার্শ্বখণ্ডগুলোকে যুক্ত করছে কে? যুক্ত করছে ইসথমাস। তাহলে এই যে অংশটা, যে অংশটা আমাদেরকে যুক্ত করছে দুটো লোবকে বা দুটো পার্শ্বখণ্ডকে, এই অংশটার নাম হচ্ছে আমাদের ইসথমাস। কোন অংশটা তাহলে? ঠিক এই অংশটা। তাহলে এই যে অংশটা এদেরকে যুক্ত করছে, এই অংশটার নাম কি? ইসথমাস। ঠিক আছে, এগুলো কি আমাদের? এগুলো হচ্ছে আমাদের ট্র্যাকিয়া। তাহলে ট্র্যাকিয়ার দুপাশে আমাদের কি থাকছে? আমাদের থাইরয়েড গ্রন্থি থাকছে। তাহলে কি বলবো? গ্রীবাদেশে ষড়যন্ত্রের নিচে শ্বাসনালীর সামনে দ্বিতীয় থেকে চতুর্থ ট্র্যাকিয়াল রিং এর দুপাশে থাইরয়েড গ্রন্থির দুটো পার্শ্বখণ্ড থাকে। দুটো কেন? কারণ এই যে একটা পার্শ্বখণ্ড এবং এই যে একটা পার্শ্বখণ্ড, এই পার্শ্বখণ্ডগুলো কাদের দ্বারা যুক্ত? দুটো পরস্পর যুক্ত ইসথমাস নামক অংশ দ্বারা। এবার এই থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরণ হয়? থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের থাইরয়েড হরমোন ক্ষরণ হয়, যেটা দু প্রকার, একটা হচ্ছে T3, একটা হচ্ছে T4। এই T4 কে আমরা থাইরক্সিন বলি, T3 কে কিন্তু বলি না। তাহলে T3 এবং T4 মিলে তৈরি করে আমাদের থাইরয়েড হরমোন। মানে থাইরয়েড হরমোন দু প্রকার, একটা T3 একটা T4। T3 কেন? T3 মানে হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই মানে কি? তিন, তার মানে এখানে তিনটে আয়োডিন রয়েছে। এবং T4 মানে কি? টেট্রা আয়োডোথাইরোনিন। তাহলে মানে কি? টেট্রা মানে চার, তার মানে চারটে আয়োডিন রয়েছে। তাহলে এই আয়োডিন সংখ্যার উপর ভিত্তি করে এদের এই T3 বা T4 বলা হচ্ছে। T4 এর নাম হচ্ছে আমাদের থাইরক্সিন। তাহলে থাইরয়েড হরমোন ক প্রকার? দু প্রকার, একটা T3 একটা T4। T4 এর নাম হচ্ছে থাইরক্সিন। তাহলে আমরা যখন আমাদের বইতে প্রাইমারি থাইরক্সিন সম্পর্কে পড়বো, তার মানে আমরা T4 সম্পর্কে পড়ছি, T3 সম্পর্কে আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও একটা হরমোন হয় যেটা ক্যালসিটোনিন, যেটা কিছু স্পেশাল সি কোষ থেকে বেরোয়, আমাদের সিলেবাসে নেই। তাহলে এবার পড়তে হবে যে থাইরক্সিন হরমোনের কাজ কি। থাইরক্সিন হরমোনের প্রথম কাজ হচ্ছে আমাদের বিপাকীয় বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। কিরকম? আমাদের ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, ফলে শর্করা, প্রোটিন, ফ্যাট বিপাক এগুলোর আমাদের হার বৃদ্ধি পায়। হলো, অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে। এবার গ্লাইকোজেন যদি গ্লুকোজে রূপান্তরিত হয়, সেই পদ্ধতিকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। মাথায় রাখতে হবে এই পদ্ধতির নামগুলো। এবং যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। এবার প্রোটিন বা ফ্যাট জাতীয় পদার্থ থেকে যদি আমাদের গ্লুকোজ তৈরি হয়, সেই পদ্ধতিকে আবার বলে গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। পদ্ধতিটা আমাদেরকে মনে রাখতে হবে কি কি। আমাদের যদি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হয়, তাহলে তার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এবং যদি আমাদের প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ হয়, তাহলে আমরা বলবো নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। তাহলে এই দুটো পদ্ধতিতে কে সাহায্য করে? আমাদের থাইরক্সিন হরমোন। হলো। আচ্ছা, থাইরক্সিন দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে, ফলে কিটোন বডি উৎপন্ন হয়। গেল। এবার হচ্ছে মৌল বিপাকীয় হার বা বিএমআর। এটা আমাদের শরীরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আমরা যখন রেস্ট লাইক সিচুয়েশনে আছি, যখন আমরা কোনো কাজ করছি না, কোনো অ্যাক্টিভিটি করছি না, তখন আমাদের শরীরে কত ক্যালোরি বার্ন করছে, কতটা আমাদের শক্তি উৎপাদিত হচ্ছে, সেই পরিমাণগুলো আমাদের বিএমআর এর উপর ডিসাইডেড হয়। তাই আমরা যত আমাদের বয়স বাড়ছে, তত আমাদের এই বিএমআর এর ভিত্তিতে আমাদের শারীরিক সুস্থতা নির্ভর করে। তাই বিএমআর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে নিয়ন্ত্রণ কে করে? আমাদের থাইরক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে। অনেক হরমোনই একটা নির্দিষ্ট কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে, কিন্তু প্রধানত নিয়ন্ত্রণ কে করছে? আমাদের বিএমআর কে, আমাদের থাইরক্সিন হরমোন। তাহলে থাইরক্সিন হরমোন কি করে? থাইরক্সিন কোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে বিএমআর বৃদ্ধি করে। তাহলে কি হয়? আমাদের অধিক তাপ বা ক্যালোরি উৎপাদনে সাহায্য হয়। তাই একে কি বলে? তাই একে ক্যালোরিজেনিক হরমোন বলে। তাহলে ক্যালোরিজেনিক হরমোনের একটা উদাহরণ কি? থাইরক্সিন। আচ্ছা, লোহিত রক্তকণিকার পরিণতি। তাহলে থাইরক্সিন আমাদের আরবিসি এর ক্রম পরিণতিতে সাহায্য করে। হলো। হৃদস্পন্দন বৃদ্ধি। থাইরক্সিন হরমোনের প্রভাবে আমাদের হৃদস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হার বৃদ্ধি পায়। দৈহিক বৃদ্ধি। এছাড়া দেহের বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্য করে, তাই একে অ্যানাবলিক হরমোন বলা হয়। তাহলে থাইরক্সিন হরমোনকে যদি জিজ্ঞাসা করে যে থাইরক্সিন হরমোনকে কেন অ্যানাবলিক হরমোন বলে, কারণ থাইরক্সিন হরমোন আমাদের দৈহিক বৃদ্ধি এবং পরিস্ফুটনে সাহায্য করে, তাই একে অ্যানাবলিক হরমোন বলা হয়। তাহলে এই অবধি ক্লিয়ার হলো আমাদের থাইরক্সিন হরমোন।
যেটা আমি বলেছিলাম যে থাইরয়েড হরমোনে এছাড়াও একটা সি কোষ থাকে স্পেশাল, যেখান থেকে আমাদের ক্যালসিটোনিন বেরোয়, যেটা আমাদের ক্যালসিয়াম হোমিওস্টেসিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এটা আমাদের সিলেবাসে নেই, তাই এটা মাথায় না রাখলেও চলবে। হাইপোথ্যালামাস গেল, পিটুইটারি হলো, থাইরয়েড হলো, তাহলে এবার আর নিচে কে আসবে? এবার আসবে আমাদের সেই জিনিসটা যেটা বিক্রি করে আমরা আইফোন কেনার ধান্দা করছি, কি আমাদের দুটো কিডনি। কিন্তু কিডনির ওপর কি পড়বো? কিডনির ওপর আমরা টুপির মতো দুটো অংশ পড়বো, এখানে একটা টুপির মতো অংশ থাকবে, এখানে একটা টুপির মতো অংশ থাকবে। এই দুটো টুপির মতো অংশ কি আমাদের? আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে এই অ্যাড্রেনাল গ্রন্থি সম্পর্কে এবার আমরা পড়বো। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি দেখতে কিরকম হয়? অ্যাড্রেনাল গ্রন্থি ঠিক দেখতে আমাদের এরকম হয়। কি? নিচে আমাদের সব থেকে দামি জিনিস কি? আমাদের কিডনি। তাহলে এই যে কিডনি, যেটা আমরা বিক্রি করার প্ল্যান করছি, এই কিডনিটার ওপরে একটা টুপির মতো অংশ রয়েছে, যেন কিডনি ঠান্ডা লাগছে আর কিডনিকে আমরা একটা টুপি পরিয়ে দিয়েছি। তো সেই টুপিটার নাম কি? এই টুপিটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি। ঠিক আছে? এবার এই অ্যাড্রেনাল গ্রন্থিটাকে যদি আমরা বড় করে দেখি, আমরা বড় করে দেখলে কি পাবো? যে এর একটা একটা বাইরের অংশ আছে, বাইরের অংশকে আমরা বলি কর্টেক্স, আর একটা ভেতরের অংশ আছে যাকে আমরা বলি মেডুলা, যেটা আমি এঁকে দেখাচ্ছি। কি? আমি যদি দেখতে চাই যে আমাদের এই টুপির মতো অংশ, যেটা প্রায় ত্রিভুজাকৃতির মতো, তার দুটো অংশ আছে। একটা বাইরের অংশ যার নাম কি? যার নাম হচ্ছে আমাদের কর্টেক্স, আর একটা ভেতরের অংশ যার নাম কি? যার নাম হচ্ছে মেডালা। আমাদের সিলেবাসে কর্টেক্সের উল্লেখ নেই, সেই কর্টেক্স সম্পর্কে আমাদের পড়তে হবে না, কর্টেক্স থেকে রিলিজড হরমোনগুলো সম্পর্কে আমাদের কোনো কার্যকারিতা পড়তে হবে না। আমাদের পড়তে হবে মেডালা থেকে রিলিজড হরমোনগুলো। মেডালা থেকে কি কি হরমোন বেরোয়? মেডালা থেকে দু রকমের হরমোন বেরোয়, একটা হচ্ছে অ্যাড্রিনালিন। কোথা থেকে বেরোয়? তাহলে আমাদের মেডালা অংশ থেকে। একটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন হরমোন। নর অ্যাড্রিনালিন হরমোন। আমাদের অ্যাড্রিনালিনকে আমরা বলি এপিনেফ্রিন হরমোন, এপিনেফ্রিন হরমোন। আর নর অ্যাড্রিনালিনকে আমরা কি বলি? নর এপিনেফ্রিন হরমোন। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, এপিনেফ্রিন, নয়কার ফয়রাফলা হস্যি ন, এপিনেফ্রিন। আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেল। এবার আমরা তাহলে চলে আসি আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির উপর। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি কি? অবস্থান কোথায় থাকবে? মানব দেহের প্রতিটি বৃক্কের, কটা বৃক্ক থাকে? দুটো বৃক্ক। বৃক্ক মানে কি? কিডনি। তার শীর্ষ দেশে মানে মাথায় টুপির মতো করে একটি করে মোট দুটো অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। আমাদের কিডনির মাথায় দুটো করে টুপি, মানে একটা করে মোট দুটো টুপি থাকে। বৃক্ক বা কিডনি, যাকে আমরা রেনাল বলি, তার ওপরে এটা যেহেতু অবস্থিত, তাই তাকে কি বলা হয়? সুপ্রারেনাল গ্রন্থি। তাহলে সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলা হয়? অ্যাড্রিনাল গ্রন্থি। কেন বলা হয়? কারণ সুপ্রা মানে ওপরে রয়েছে, আর রেনাল মানে কি? কিডনি। তাহলে কিডনির ওপরে রয়েছে। তাহলে কিডনির ওপরে কে আছে? আমাদের অ্যাড্রিনাল। ঠিক কিডনি বেচে আমরা আইফোন কেনার ধান্দা করছি, আর আইফোন, আমাদের সেই আইফোনের যে সঞ্চার কিডনিকে আমাদের মাথায় হাত দিয়ে রেখেছে কে? অ্যাড্রিনাল। তাহলে কিডনির মাথায় কে থাকে? অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল থেকে কি কি হরমোন বেরোয়? অ্যাড্রেনালের মধ্যে দুটো অংশ, একটা কর্টেক্স, একটা মেডালা। মেডালা আমাদের সিলেবাস আছে। তাহলে মেডালার থেকে বেরোয় আমাদের কি? একটা হচ্ছে অ্যাড্রিনালিন, একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। এখানে নিঃসরিত, আচ্ছা, এর দুটো স্তর কি কি? একটা বাইরের অংশ কর্টেক্স, ভেতরের অংশ মেডালা। কোনটা আমাদের পড়তে হবে? মেডালা। নিঃসরিত হরমোন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি বেরোয়? আমাদের পড়ার দরকার নেই। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স স্টেরয়েড হরমোন, এগুলো বেরোয়, কিন্তু এগুলো আমাদের সিলেবাসে নেই। কি আছে আমাদের? মেডালা অংশ থেকে নিঃসৃত হয় অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। নামটা শুনে মনে হচ্ছে না যে দুটো হরমোনের কাজ খুব আলাদা? না, কাজটা প্রায় সিমিলার। ঠিক আছে? কাজটা কিরকম ভাবে সিমিলার? এই যে দুটো হরমোনই রয়েছে আমাদের, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, এই দুটোই কি আমাদের ফাইট অর ফ্লাইট হরমোন। তার মানে আমাদের ফাইট মানে কি? আমরা মানে কোনো একটা অপ্রীতিকর সিচুয়েশন আছে যেখানে আমরা ফাইট করতে চাইছি, এবং ফ্লাইট মানে কি? পালিয়ে যাওয়া। কোনো একটা ভয়ানক সিচুয়েশন আছে সেখান থেকে আমি পালাতে চাইছি। তাহলে ফাইট আর ফ্লাইট হরমোন দুটোই আমাদের। তাহলে অ্যাড্রিনালিনটা আমাদের কি করে? যেটাকে আমরা এপিনেফ্রিন হরমোন বলি, সেটা আমাদের কি করে? এটা আমাদের দ্রুত হার্টবিট বাড়িয়ে দেয়, আমাদের শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দেয়, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, অর্থাৎ আমাদের দেহটাকে তাৎক্ষণিক অ্যাকশনের জন্য প্রস্তুত করে। যেরকম আমরা একটা হরর সিনেমা দেখছি, হরর সিনেমা দেখলে প্রথমে কি? আমাদের হার্টবিট বাড়তে থাকে, আমরা ভয় পাচ্ছি। তাহলে এই যে ইমোশনস গুলো রান করছে, সেটা কেন হচ্ছে? কারণ আমাদের এই হরমোনটা কাজ করছে। তাহলে এই যে আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, খুব ভয় পাচ্ছি, তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের মানে অ্যাকশনটার জন্য আমাদের দেহকে যে প্রস্তুত করছে, সেটা কি করছে? সেটা হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন। আর নর অ্যাড্রিনালিন তাহলে কি করছে? নর অ্যাড্রিনালিন কি করে? আমাদের যে রক্তনালী, সেটাকে সংকুচিত করে আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়, ফোকাস বাড়িয়ে দেয়, সতর্কতা বাড়িয়ে দেয়, যে আমি এখন সতর্ক। তখন একটা হরর ফিল্ম দেখার পর
একটা টুক করে একটা আওয়াজ হলেও মনে হচ্ছে যেন আমার বাড়িতে বোধহয় ভূত আসলো, আমার বাড়িতে বোধহয় ভূত আসলো। তাহলে এই যে আমাদেরকে সতর্ক করে দিল, আমাদেরকে যে ফোকাসটা বাড়িয়ে দিল, যে এখন একটা টিকটিকি যদি টিকটিক করে সেটাও আমাদের কানে এমন ভয় বাজছে মনে হচ্ছে যেন কত জোরে আওয়াজ করছে। তাহলে আমাদের ফোকাসটা কতটা বেড়ে গেছে, আমাদের সতর্কতা কতটা বেড়ে গেছে। এই কাজটা তাহলে কি করছে, নর অ্যাড্রিনালিন, তাহলে এই বা নরএপিনেফ্রিন। তাহলে এই যে আমাদের অ্যাড্রিনালিন এবং নরএপিনেফ্রিন দুজনেই কি করছে, একটাই কাজ, যে ফাইট অর ফ্লাইট, এই সিচুয়েশনটাকে আমাদের জন্য, আমাদেরকে এই সিচুয়েশনে মানে প্রস্তুত করে দেওয়া বা এই সিচুয়েশনটাকে ডিল করানো হলো। তাহলে এবার আমরা এক এক করে পড়ে নেবো যে আমাদের অ্যাড্রিনালিনের কাজ কি। তাহলে অ্যাড্রিনালিনের কাজ কি কি? স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু রাগ, ভয়, আনন্দ, দুঃখ এই ধরনের যখন আমাদের ইমোশনস চলে আসবে, এই ইমোশনের সময় কি আসে, আমাদের অ্যাড্রিনালিন চলে আসে। আহ, প্রবৃত্তি উদ্দীপনাকালে এর নিঃসরণ বৃদ্ধি পায়। জরুরিকালীন অবস্থায় এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়, তাই একে কি বলা হয়, জরুরিকালীন হরমোন। শরীরের ক্ষণস্থায়ী শরীরে এর ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয়, আচ্ছা শরীরের প্রভাব ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয়, ঠিক আছে। এর প্রভাবটা ক্ষণস্থায়ী হয়। এরকম হয় নাকি যে হরর ফিল্ম দেখলাম, আমার লোমগুলো খাড়া খাড়া হয়ে গেল, এবার তারপর খাড়াই হয়ে রয়েছে, আর কোনোদিন নামছে না, এরকম হয় না। লোম কিছুক্ষণ পর কি হবে, আবার যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এরকম কি হয় যে আমি একটা ভয় পেয়েছি কোনো একটা জিনিসে, তারপর আমার হার্টবিট বেড়েই রয়েছে বেড়েই রয়েছে, এরকম হয় না, কিছুক্ষণ পর থেমে যাবে। তাহলে এর প্রভাবটা কি, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। জরুরিকালীন অবস্থায় এর ক্ষরণ দ্রুত হয়, আবার স্বাভাবিক অবস্থা ফিরে এলে এর ক্ষরণশীলতাও কমে যায়। এই কারণে অ্যাড্রিনালিনকে কি বলে, যখন জরুরি তখন দরকার। তাহলে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। এছাড়াও একে কি বলা হয়, 3F হরমোন অথবা ফ্লাইট অর ফাইট হরমোন। 3F কেন বলা হয়, একটা হচ্ছে আমাদের ফিয়ার মানে ভয়, একটা হচ্ছে আমাদের ফাইট, আর একটা হচ্ছে আমাদের ফ্লাইট। ফ্লাইট মানে কি, পালিয়ে যাওয়া। ফাইট মানে কি, জিনিসটার এগেনস্টে আমি ফাইট করছি, সেই পরিস্থিতি থেকে মোকাবিলা করছি। ফিয়ার মানে কি, ভয় পাওয়া। তাহলে 3F হরমোন বলা হয় অথবা ফাইট অর ফ্লাইট হরমোন বলা হয়, ঠিক আছে। ইংরেজিতেই লেখা হয় এগুলো, অনেকে ইংরেজি দেখলেই ভয়তে পালিয়ে যায়, কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের টার্মটা ইংরেজিতেই দিয়ে দেয়। 3F, এবার এফ কে আবার বাংলায় কি লেখা হবে, তো 3F ই বলবে। আবার ফ্লাইট অর ফাইট অথবা ফাইট অর ফ্লাইট, সেটাও আমাকে বাংলায় সাধারণত লিখে দেবে না, ইংরেজিতেই লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে প্রথম কাজ কি, রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব। তাহলে অ্যাড্রিনালিন কি করে, আমাদের হাড় উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট সেটাকে বাড়িয়ে দেয়। ও রক্তবাহ সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয়। রক্তবাহকে সংকুচিত করছি, তাহলে চাপটা বেরিয়ে যাবে, সরি বেড়ে যাবে। কেন, কারণ আমার রক্তবাহটা তো মানে সংকুচিত হচ্ছে, মানে কি ছোট হয়ে যাচ্ছে, তাহলে রক্তটা তো পাস অন হতে হবে, তাহলে কি হবে, চাপটা বেড়ে যাবে। শ্বসনতন্ত্রের উপর প্রভাব কি, অ্যাড্রিনালিন ব্রঙ্কিওলের পেশিগুলোকে শিথিল করে দেয়, করে দিলে কি হবে, তার গহ্বরটাকে প্রসারিত করে, এবং হাঁপানির সময় অ্যাড্রিনালিন ওই পেশিগুলোকে প্রসারিত করে শ্বাসকষ্ট লাঘব করে, মানে শ্বাসকষ্ট যাতে না হয়। আচ্ছা, অস্থি পেশির উপর প্রভাব কি, অ্যাড্রিনালিনের প্রভাবে পেশির উত্তেজনা ও সংকোচনশীলতা বৃদ্ধি পায় এবং পেশির অসারকাল বিয়োজন হয়। হলো। বিপাকের উপর প্রভাব কি, অ্যাড্রিনালিন বিএমআর বৃদ্ধি করে এবং গ্লাইকোজেনোলাইসিস ঘটিয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। কেন, কারণ গ্লাইকোজেনোলাইসিসে কি হয়, গ্লাইকোজেনোলাইসিসে গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ মানে কি, শর্করা, তাহলে শর্করার পরিমাণ বেড়ে যাবে। চোখের ও ত্বকের উপর প্রভাব, চোখের যে তারারন্ধ্র থাকে সেই তারারন্ধ্র কি হয়, তারারন্ধ্র প্রসারিত হয়ে যায়। এরকম হয় না যে আমি একটা জিনিসে ভয় পাচ্ছি তখন কি আমাদের চোখ বড় বড় হয়ে যায়, তাহলে কি হচ্ছে, আমাদের তারারন্ধ্রটা প্রসারিত হয়ে যায়। অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি, মানে আমাদের চোখে জল চলে আসছে। ত্বকের অ্যারেক্টাস পিলি বা পিলাই বলে একটা আমাদের পেশি থাকে, সেটা কি হয়, সংকুচিত হয়। সেটা সংকুচিত হলে কি হয়, আমাদের ত্বকের রোমগুলো খাড়া খাড়া হয়ে যায়। এই কারণেই আমাদের কুকুর বা বিড়াল যারা থাকে তাদের কি রোম খাড়া হয়। বোঝা গেল। তাহলে এটা কার কাজ গেল, এটা গেল অ্যাড্রিনালিনের কাজ। এবার একটা জিনিসে অনেকের প্রবলেম থাকে, সেটা হচ্ছে ওই পদ্ধতিগুলো মনে রাখতে, তাই আমি এক জায়গায় করে দিয়েছি ওটা কি, আমাদের যদি আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকো সরি গ্লাইকোজেনেসিস, তাহলে কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, মানে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাহলে এই পদ্ধতিটা হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনোলাইসিস কি, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে এর রিভার্স প্রসেস। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হলে গ্লাইকোজেনেসিস, এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হলে তাহলে গ্লাইকোজেনোলাইসিস। এছাড়া আমি যদি বলি গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস, তাহলে কি হবে, প্রোটিন বা ফ্যাটের অশর্করা অংশ, তার থেকে কি হবে, আমাদের শর্করা অংশ বা গ্লুকোজ তৈরি হবে। শর্করা আর গ্লুকোজ একই। বোঝা গেল। তাহলে এই তিনটে প্রসেস আমাদের বারবার উল্লেখিত হয়, তাই আমরা আগের থেকে ডিক্লেয়ার করে দিলাম যে যখনই আমি বলবো গ্লাইকোজেনেসিস, তার মানে কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে। যখনই বলবো গ্লাইকোজেনোলাইসিস, তার মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। এবং যদি বলি নিওগ্লুকোজেনেসিস, তার মানে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। বোঝা গেল। আচ্ছা,
এবার চলে আসবো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি সব শেষ। এবার আমাদের চালু হবে আমাদের মিশ্র গ্রন্থি। কি কি মিশ্র গ্রন্থি? একটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়, দ্বিতীয় হচ্ছে আমাদের জনন গ্রন্থি যেটা আমাদের শুক্রাশয় অথবা ডিম্বাশয়। শুক্রাশয় কাদের থাকবে? পুরুষ দেহে, এবং ডিম্বাশয় কাদের থাকবে? স্ত্রী দেহে। আচ্ছা, এবার আমাদের অগ্নাশয় কি? অগ্নাশয় বা প্যানক্রিয়াস একটা মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয়ের মধ্যে অনাল অংশ মানে নালী অংশ, এই যে এখান থেকে একটা নালীও যায় এদের, এই যে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট মানে একটা নালিকা আছে ওর, তাহলে নালিকার থেকেও কিছু অংশ বেরোয়। এছাড়া তাদের নালিকা ছাড়া যে হরমোনগুলো, সেই হরমোনগুলো ডিরেক্টলি রক্তের মাধ্যমেও বাহিত হয়। তাহলে এর অন্তঃক্ষরা অংশও বর্তমান এবং বহিঃক্ষরা অংশও বর্তমান। তাহলে কি বলা হচ্ছে সেটাই লেখা আছে এখানে। এর মূল দুটো অংশ কি কি? একটা অনাল অংশ যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ নামে পরিচিত। এর ভিন্ন ভিন্ন কোষ থেকে হরমোন ক্ষরণ হয়, যেমন আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন ইত্যাদি। আর একটা সোনাল অংশ বা সেলস অফ অ্যাসিনাই বা অ্যাসিনার কোষ, এখান থেকে উৎসেচক সমৃদ্ধ প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয়। ঠিক আছে, মানে প্যানক্রিয়াটিক জুসের মধ্যে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে যেগুলো আমাদের হজম শক্তিতে কাজে লাগে। তাহলে এর একটা অনাল অংশ আছে যেটাকে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ বলি। আবার একটা সোনাল অংশ আছে মানে যার একটা নালিকা আছে, সেটাকে আমরা সেলস অফ অ্যাসিনাই বা অ্যাসিনার কোষ নামে বলি। ঠিক আছে। আচ্ছা, নিঃসৃত হরমোন এখানে কি? আলফা কোষ থেকে গ্লুকাগন বেরোয়, বিটা কোষ থেকে ইনসুলিন বেরোয়, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যানিন বেরোয়, পিপি কোষ থেকে প্যানক্রিয়েটিক পেপটাইড পলিপেপটাইড কোষ বেরোয়। মানে এটা কিরকম? আমাদের অ্যাকচুয়ালি এই যে আমাদের অগ্নাশয়, এই অগ্নাশয়ের মধ্যে অনেক কোষ থাকে। এই যে অন্তঃক্ষরা কোষগুলো, এই কোষগুলো বিভিন্ন প্রকার হয়, যেরকম কি আমাদের আলফা কোষ, যেরকম কি আমাদের বিটা কোষ, যেরকম কি আমাদের ডেল্টা কোষ। ডেল্টা কোষ কিরকম ভাবে লেখে? এরকম ভাবে লেখে। আর কি আমাদের পিপি কোষ। তাহলে এই আলাদা আলাদা কোষ থেকে আলাদা আলাদা হরমোন বেরোয়, যেরকম আলফা কোষ থেকে আমাদের কি বেরোয়? গ্লুকাগন। বিটা কোষ থেকে কি বেরোয়? ইনসুলিন। অর্ধেক লোক এটা কিন্তু গুলিয়ে ফেলে যে আলফা থেকে ইনসুলিন বলে দেয়, না, আলফা থেকে গ্লুকাগন, বিটার থেকে ইনসুলিন। ঠিক আছে। আচ্ছা, নিঃসরিত হরমোন তাহলে বলা হলো। এবার ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে গ্লাইকোজেনেসিস, আমি আগেই বলে দিয়েছি পদ্ধতিগুলো। তাহলে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে। গ্লাইকোজেনেসিস কি ছিল? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। গ্লাইকোজেনোলাইসিস কি ছিল? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, তাহলে তাতে বাধা দেয়। এবং গ্লুকোনিওজেনেসিস কি ছিল? গ্লুকোনিওজেনেসিস ছিল যে ফ্যাট বা প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি, তাহলে তাতে বাধা দেয়। তার মানে এক কথায় আমি কি বলতে পারি? যে গ্লুকোজ তৈরিতে বাধা দেয়, কিন্তু গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন তৈরি করতে ইচ্ছে। তার মানে কি করে ও? রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। বোঝা গেল? তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, তাই একে কি বলে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কারণ যদি আমাদের ইনসুলিন কমে যায় তাহলে কি হবে? আমাদের ডায়াবেটিস হয়ে যাবে, মেলিটাস। এবার এছাড়া কি? কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, তাই একে কি বলি? কি অ্যান্টি কিটোজেনিক হরমোন বলি। এছাড়া কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিভাগে সাহায্য করে। তাহলে এগুলো কি আমাদের ইনসুলিন হরমোনের বিভিন্ন কাজ। বোঝা গেল? আচ্ছা, এরপর কি আছে আমাদের? এরপর হচ্ছে আমাদের গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন কোত্থেকে বেরোয়? আমাদের আলফা কোষ থেকে বেরোয়। এবং ইনসুলিন কোত্থেকে বেরোতো? আমাদের বিটা কোষ থেকে। তাহলে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেনকে বিশ্লিষ্ট করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এটা কি হলো? আলফা সরি আমাদের ইনসুলিন কি করছিল? আমাদের গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিচ্ছিল, এবং গ্লুকাগন কি হচ্ছে? গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এছাড়া গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে প্রোটিন ও ফ্যাট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ সংশ্লেষ ত্বরান্বিত করে। তার মানে কি? গ্লুকোজ তৈরি করছে সেই অ্যাট দ্য এন্ড। তাহলে আমাদের ইনসুলিন কি করে? গ্লুকোজের পরিমাণ কমায়। আর গ্লুকাগন কি করে? ইনসুলিনের পরিমাণ বাড়ায়। তাহলে এদের দুজনের মধ্যে একটা সামঞ্জস্য থাকলে তবেই আমাদের রক্তে কি গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রিত হবে। তাহলে এরা কি একে অপরের বিপরীত কাজ করছে, আর এদের দ্বৈত নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের শরীরে একটা হোমিওস্টেসিস তৈরি হবে। হোমিওস্টেসিস কথার অর্থ কি? যে শরীরে কোনো একটা জিনিসের পারফেক্ট ব্যালেন্স থাকা, যাতে আমাদের শরীরটা সঠিকভাবে চলতে পারে। এছাড়া কি? মেদকলা কোষে ফ্যাটের জারণের মাধ্যমে কিটোন বডি তৈরি করে। তাহলে আগেরটা কিন্তু অ্যান্টি কিটোজেনিক ছিল, মানে ও কিটোন বডি উৎপন্ন করতে বাধা দিত, মানে আমাদের ইনসুলিন। কিন্তু গ্লুকাগন কিন্তু কিটোন বডি উৎপন্ন করে। তাহলে ইনসুলিনের যা কাজ, গ্লুকাগনের তার বিপরীত কাজ। তাহলে একেই কি বলে? আমাদের হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ। কি? অনেক ক্ষেত্রে একটি হরমোন প্রভাবিত শারীরবৃত্তীয় ক্রিয়া অপর কোনো হরমোন দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এভাবে উভয় হরমোনের সামঞ্জস্যের মাধ্যমে দেহে হোমিওস্ট্যাসিস নিয়ন্ত্রিত হয়। এই প্রকার ঘটনাকে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ বলে। যেমন ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, কিন্তু গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। সুস্থ মানুষের ক্ষেত্রে দুজনের সঠিক ব্যালেন্সের মাধ্যমে তবেই কি রক্তের গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকবে। বোঝা গেল? আচ্ছা, এরপর কি আসবে আমাদের? এরপর তাহলে আসবে আমাদের জনন গ্রন্থি। জনন গ্রন্থিকে আমরা কি বলি? জনন গ্রন্থিকে আমরা বলি গোনাড। তাহলে আমরা কি পড়বো এবার? এবার আমরা পড়বো আমাদের জনন গ্রন্থি। জনন গ্রন্থিদের কি বলা হয়? গোনাড। তাহলে গোনাড ক প্রকার? গোনাড হচ্ছে আমাদের দু প্রকার। একটা হচ্ছে আমাদের শুক্রাশয়। শুক্রাশয় মানে কি? আমাদের পুং গোনাড বা পুং জনন গ্রন্থি। এবং আরেকটা কি? আমাদের হচ্ছে ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয় কি? আমাদের ওভারি। এবং শুক্রাশয় কি? আমাদের টেস্টিস।
এবার শুক্রাশয় থেকে আমাদের শুক্রাণুও বেরোয়, তাহলে শুক্রাণু বেরোচ্ছে, ওটা তো হরমোন না, আর ওটা একটা নির্দিষ্ট নালিকার মাধ্যমে বেরোয়, তাহলে কি হচ্ছে, সেটা বহিঃক্ষরার মতো কাজ করছে। আবার শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বেরোয়, যেটা একটা হরমোন, যেটা আমাদের নালিকা ছাড়া বেরোয়, তাহলে সেটা আমাদের কি, আমাদের অন্তঃক্ষরা অংশের কাজ। তাহলে শুক্রাশয়ের মধ্যে বহিঃক্ষরা অন্তঃক্ষরা দু রকমের প্রপার্টি আছে, তাহলে শুক্রাশয় কি একটা মিশ্র গ্রন্থি। সিমিলারলি ডিম্বাশয় থেকে আমাদের কি বেরোয়, আমাদের ডিম্বাণু বেরোয়, তাহলে ডিম্বাণু একটা নির্দিষ্ট অংশের থেকে বেরোচ্ছে। ডিম্বাণু কি হয়, আমাদের ফ্যালোপিয়ান টিউবের যে অগ্রভাগ সেটা ডিম্বাশয়কে আমাদের উদ্দীপিত করে, তার মাথাটা আঙুলের মতো, সেই আঙুলটা একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে কি করছে, তাকে উদ্দীপিত করছে, করলে কি হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে এসে আসে, তাহলে একটা নির্দিষ্ট নালিকার মাধ্যমে সেটা পাস অন হচ্ছে, তাহলে কি বহিঃক্ষরা অংশের মতো কাজ করছে। আবার ডিম্বাশয় থেকে আমাদের কি হচ্ছে, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এই হরমোনগুলো রিলিজ হচ্ছে বিনা নালিকাতে, তাহলে কি হচ্ছে, ওটা অন্তঃক্ষরার মতো কাজ করছে, তাহলে ডিম্বাশয় কি একটা মিশ্র গ্রন্থি। তাহলে আমাদের যে দুই মূল জনন গ্রন্থি, পুরুষ দেহে শুক্রাশয় আর স্ত্রী দেহে ডিম্বাশয়, সেগুলো কি একটা মিশ্র গ্রন্থির মতো আচরণ করছে। আমরা কোন ধর্মটা পড়বো এখানে, অন্তঃক্ষরা ধর্মটা পড়বো। তাহলে আমরা প্রথমেই চলে যাবো কিসে, শুক্রাশয়ে চলে যাবো। কোথায় পাওয়া যাবে, পুরুষ দেহে। তাহলে পুরুষ দেহে কোথায় পাওয়া যায়, দেহ গহ্বরের বাইরে। মানুষের দেহের একমাত্র অংশ যেটা পুরুষ দেহে থাকে, যেটা আমাদের শরীরের দেহ গহ্বরের বাইরে থাকে, দেহ গহ্বরের বাইরে বলতে আমাদের শরীরের বাইরে, শরীরের বাইরে ঝুলছে। কেন শরীরের বাইরে রয়েছে, কারণ আমাদের যে শুক্রাশয়, তার স্পার্মাটোজেনেসিসের জন্য, সঠিকভাবে শুক্রাণু উৎপন্ন করার জন্য শরীরের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কম দরকার। সেই যে কম উষ্ণতা যাতে পেতে পারে, তাই সেটা কি আমাদের দেহ গহ্বরের বাইরে আমাদের পেনিসের সাথে একটা স্ক্রোটাম নামক থলির ভিতরে দুটো থাকে। তাহলে কি হয় আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের পেনিস অংশ, কিন্তু তার সাথে এই একটা থলি সদৃশ অংশ আছে, যে এই থলিটার নাম কি, স্ক্রোটাম থলি, আর তার মধ্যে কি দুটো আমাদের শুক্রাশয় থাকছে। তাহলে পুরুষ দেহে দেহ গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে এক জোড়া মানে দুটো শুক্রাশয় অবস্থিত। জন্মের পূর্বে শুক্রাশয় দুটি উদর গহ্বরে থাকে, তার মানেটা কি, তার মানে আমাদের যখন জন্ম হচ্ছে তার 2 মাস আগে অব্দিও একটা পুরুষ শিশুর, মানে একটা ছেলে শিশুর উদর গহ্বরে থাকে তার শুক্রাশয়, তারপর সেটা মাইগ্রেট করে তার স্ক্রোটাম থলিতে আসে। যদি কখনো ওই মাইগ্রেশনটা না হয়, মানে উদর গহ্বর থেকে স্ক্রোটাম থলিতে আসতে পারলো না, তাহলে উদর গহ্বরেই পড়ে থাকবে। এই ঘটনাকে বলা হয় ক্রিপ্টোরকিডিজম, যেটাকে সার্জিক্যাল প্রসিজারের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে আবার কোনোভাবে নিয়ে আসার চেষ্টা করা হয়, কিন্তু তার কোনো ওষুধের মাধ্যমে কোনো ট্রিটমেন্ট নেই। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি হবে, শুক্রাশয় পুরুষ দেহের প্রধান জননগ্রন্থি বা গোনাড। নিঃসৃত হরমোন কি, টেস্টোস্টেরন, ইনিলিন। মূল আমাদের হরমোনটা কি, আমাদের টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের কাজ কি, পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন। টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের যৌনাঙ্গ যেমন কৃষ্ণ, শুক্রাশয় বা আনুষঙ্গিক যৌনাঙ্গ যেরকম কপার গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, এগুলো কি বৃদ্ধি ঘটে। পুরুষের গৌণ যৌন লক্ষণ, গৌণ যৌন লক্ষণ বলতে যেগুলো থেকে আমরা বয়সন্ধিকাল থেকে, যেগুলো ডেভেলপমেন্টের পর একটা ছেলেকে ছেলে হিসেবে বুঝতে পারি, যেরকম ছেলেদের পেশিবহুল বাইসেপস ট্রাইসেপস থাকবে, তাহলে কি তার পেশিবহুল দেহ গঠন হবে, তার গলার স্বর ভারী হবে, তার দাড়ি গোপ গজাবে, এই যে প্রপার্টিস গুলো, সেগুলো বয়সন্ধিকালে আসছে কেন, কারণ তাদের আমাদের টেস্টোস্টেরন হরমোনটা ভালোভাবে ক্রিয়াশীল হচ্ছে তাই। আচ্ছা, এছাড়া কি আমাদের বিএমআর, তাহলে আমাদের টেস্টোস্টেরন দেহে বিএমআর এবং প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। এছাড়া লোহিত রক্তকণিকা উৎপাদন ও শুক্রাশয় স্পার্মাটোজেনেসিস মানে শুক্রাণু উৎপাদন পদ্ধতি, তাতে শুক্রাণু উৎপন্ন করতে সাহায্য করে। টেস্টোস্টেরন হরমোনের ক্রিয়া উৎস গ্রন্থির মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে যে নিজের জায়গাতেই কাজ করে তাকে কি বলবো, লোকাল, তাহলে কি বলবো, একে লোকাল হরমোন বলে। বোঝা গেল? তাহলে আমাদের শুক্রাশয় হয়ে গেল। এবার তাহলে কোথায় চলে যাবো, স্ত্রী দেহে। স্ত্রী দেহে কি থাকে, স্ত্রী দেহে থাকে একজোড়া ডিম্বাশয়। পুরুষ দেহে থাকে একজোড়া শুক্রাশয়, স্ত্রী দেহে থাকে একজোড়া ডিম্বাশয়। তাহলে এটা কি আমাদের ভ্যাজাইনাল ট্র্যাক্ট। এবার এখান থেকে আমি যদি ওপরের দিকে যাই, তাহলে কি হচ্ছে, আমাদের ফ্যালোপিয়ান টিউবের সাথে এক জোড়া আমাদের ওভারি থাকে বা ডিম্বাশয় থাকে, তাহলে এই একটা ডিম্বাশয় আর এদিকে একটা ডিম্বাশয়। এই ডিম্বাশয়কে এই ফ্যালোপিয়ান টিউবের যে অগ্রভাগ সেটা যখন উদ্দীপিত করে, উদ্দীপিত করলেই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবের কাছে এসে পৌঁছায়। বোঝা গেল? আচ্ছা, তাহলে যেটা বললাম সেটা এখন কাজে লাগবে না, সেটা যখন পরবর্তীকালে ক্লাস 11-এ না ক্লাস 12-এ উঠবে তখন কাজে লাগবে ডিটেলসে পড়ার জন্য। আচ্ছা, তাহলে কি পড়বো, স্ত্রী দেহে শ্রোণী গহ্বরে জরায়ুর দুপাশে, জরায়ুর দুপাশে এক জোড়া ডিম্বাশয় অবস্থিত থাকে। নিঃসৃত হরমোন কি কি, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেন হরমোনের কাজ কি, ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে নিঃসৃত ইস্ট্রোজেনের মূল কাজ কি, আমাদের ডিম্বাণু উৎপাদন। তাহলে এর সর্বপ্রধান কাজ কি, ডিম্বাণু উৎপাদন ঘটানো। যৌনাঙ্গের বৃদ্ধি, যেরকম ডিম্বাশয়, জরায়ু, ডিম্বনালী, যোনিপদ ইত্যাদি কি বৃদ্ধিতে সাহায্য করে। গৌণ যৌন বৈশিষ্ট্য ও দৈহিক পরিবর্তন, মানে বয়ঃসন্ধিকাল থেকে যে বৈশিষ্ট্যগুলোর প্রকাশ পাওয়ার পর একটা মেয়েকে সম্পূর্ণ একটা নারী হিসেবে আমরা মানে তার নারী সুলভ দেহ তৈরি হয়।
যেরকম কি কি, তার কোমল কণ্ঠস্বর, তার গলার ভয়েসটা হালকা হবে, যদিও মেয়েরা তো খুব চিল্লামিল্লি করে, খুব ঝামেলা করে, সেটা বাদ দিলাম। কোমল ও মসৃণ ত্বক হবে, স্তন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশ হবে, এসবের মাধ্যমে কি হবে, একটা নারীসুলভ দেহ গঠন হবে। তাহলে এই কাজটা কে করছে, আমাদের ইস্ট্রোজেন করছে, মানে আমাদের বলতে মেয়েদের শরীরে। মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র, পিরিয়ডস, সেটাকে নিয়ন্ত্রণ করছে আমাদের ইস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করছে। তাহলে এর প্রভাবে কি স্ত্রী দেহে রজচক্র বা মাসিক চক্রের আবর্তন নিয়মিত হয়। আবর্তন বলতে সেই যে আমাদের 28 দিনের মান্থলি সাইকেলটা, যেটা ডিফার করছে কিছুটা দিন এদিক ওদিক করে, তো এই যে একটা তার আবর্তন রয়েছে, যে এতটা নির্দিষ্ট সময়ের পরেই আবার হবে, আবার হবে, তার একটা সেট পিরিয়ড থাকবে, একটা আনসেট পিরিয়ড থাকবে। তাহলে এই যে আবর্তন, সেই আবর্তনটাকে নিয়মিত রাখছে, রেগুলার রাখছে কে, আমাদের ইস্ট্রোজেন। তাহলে এই সকল হরমোনগুলো যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে কি হবে, মেয়েদের শরীরে মাসিক চক্র অনিয়ন্ত্রিত হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও হরমোন, এই হরমোন নারী দেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। এবার দেখে নেওয়া যাক যে আমাদের প্রোজেস্টেরন হরমোনের কাজ কি। তাহলে এটা নিষিক্ত, নট নিষিদ্ধ। নিষিক্ত মানে কি, যেটা ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয়ে গেছে। আমাদের যখন শুক্রাণু বা স্পার্ম, কেউ বাংলায় লিখতে চাইলে বাংলায় লিখে নেবে, স্পার্ম মানে শুক্রাণু, এবং ডিম্বাণু বা ওভা, এই দুটো যখন মিলিত হয় তখন তৈরি হয় আমাদের জাইগোট। জাইগোট এই পদ্ধতিকে বলে ফার্টিলাইজেশন বা নিষেক। তাহলে নিষিক্ত ডিম্বাণু মানে যার নিষেক হয়ে গেছে। তাহলে নিষিক্ত, এটা নিষিক্ত। নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুর প্রাচীরে রোপিত হতে ও গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। স্ত্রী দেহে অমরা বা প্লাসেন্টা, প্লাসেন্টা বা অমরা কি, প্লাসেন্টা অমরা হচ্ছে যখন একটা স্ত্রী গর্ভাবস্থায় রয়েছে, তার পেটে তার সন্তান রয়েছে, সেই সন্তান তার খাবার দাবার, তার পুষ্টি পদার্থ কোথা থেকে পাবে, তার মায়ের কাছ থেকে পাবে। তো মায়ের কাছ থেকে কি করে পাবে, তার যে নাভি, সেই নাভির সাথে কানেক্টেড একটা পাইপের মতো জিনিস থাকে, যে পাইপের থ্রু তার মাতৃদেহ থেকে সে পুষ্টি পদার্থ নিজের কাছে শোষণ করতে পারে। সেই পাইপটাই কি আমাদের অমরা বা প্লাসেন্টা। যখন বাচ্চার ডেলিভারি হয়, ডেলিভারির পর আমরা সেই প্লাসেন্টাকে কেটে দিই, যেটাই পরবর্তীকালে আমাদের নাভির অংশ হিসেবে তৈরি হয়। বুঝা গেল? তাহলে স্ত্রী দেহে অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে। কখন গঠন হবে, যখন বাচ্চা আমাদের পেটে আসবে, মানে মায়ের পেটে আসবে, ও গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করবে। এর প্রভাবে ডিম্বাশয়ে ডিম্ব উৎপাদন বন্ধ থাকে এবং গর্ভাবস্থায় মাসিক চক্র বন্ধ হয়। বোঝা গেল? গর্ভাবস্থায় জরায়ুর অমসৃণ পেশি সংকোচনে বাধা দান করে। তাহলে এগুলো কি গেল আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের কাজ। তাহলে আমাদের এখনো অবধি যতগুলো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি ছিল, সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির কাজ আমাদের শেষ হয়ে গেল। তো এবার আমরা পড়বো সেই জিনিসটা, যে জিনিসটা আমাদের পরে পড়ার কথা ছিল, কি, ফিডব্যাক নিয়ন্ত্রণ। হরমোন তার ফিডব্যাক নিয়ন্ত্রণের মাধ্যমে কি করে শরীরে তাদের নিজেদের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করে। তো এবার চলে যাওয়া যাক আমাদের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিতে। তো হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটা কি। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি বলছে যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি হরমোনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনো হরমোন উৎপাদন ও ক্ষরণের হার নির্ভর করে রক্তে সেই হরমোনটা কি পরিমাণে উপস্থিত তার উপর নির্ভর করে। সেটা কিছুই বোঝা যাচ্ছে না, আমিও বুঝতে পারছি না। একটা উদাহরণ নিয়ে বোঝা যাক, যে উদাহরণটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তারপর এই লাইনটা বোঝা যাবে বা এই লাইনটা পরে পড়তে পারবে তোমরা। আচ্ছা, কি, আমাদের থাইরয়েড হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। এবার থাইরয়েড হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের তিনটে ক্যারেক্টার আছে। কে, একটা হচ্ছে আমাদের টিআরএইচ। টিআরএইচ এর নাম কি ছিল আমাদের, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। রিলিজিং হরমোন বা ইনহিবিটিং হরমোন কোথা থেকে বেরোতো, আমাদের হাইপোথ্যালামাস থেকে বেরোতো। আর একটা ক্যারেক্টার কি আমাদের টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কোথা থেকে বেরোতো, আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি বা অ্যাডিনো হাইপোফাইসিস বা অগ্র পিটুইটারি থেকে বেরোতো। আচ্ছা, এছাড়া আর কে আছে আমাদের থাইরয়েড হরমোন, কে কে, T3 এবং T4 বা থাইরক্সিন। সেটা কোত্থেকে বেরোয়, আমাদের থাইরয়েড গ্রন্থি। তাহলে আমাদের কে কে ক্যারেক্টার, তিনটে ক্যারেক্টার। একটা হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন টিআরএইচ, একটা হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন কে কে, T3 এবং T4। তাহলে আমি আগে করে দেখি তিনটে কাজ কি কি। আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ একটা হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাসে একটা কাজ আমাদের হাইপোথ্যালামাসে, একটা কাজ আমাদের পিটুইটারিতে, একটা কাজ আমাদের পিটুইটারি গ্রন্থিতে, আর একটা কাজ আমাদের থাইরয়েড গ্রন্থিতে। এবার কোন গ্রন্থিতে কোন হরমোন থাকে, হাইপোথ্যালামাস আমাদের রিলিজ করে টিআরএইচ। টিআরএইচ মানে কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এ কি করবে, এ করবে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবং থাইরয়েড গ্রন্থি কি করবে, আমাদের থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোনের মধ্যে কে কে পড়ে, থাইরয়েড হরমোনের মধ্যে পড়ে T3
এবং T4 মানে কি আমাদের থাইরক্সিন। বইতে শুধু থাইরক্সিন লেখা থাকতে পারে, কারণ T3 কে আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না আমাদের সিলেবাসে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমি বলছি যে আমাদের যে রক্ত আমাদের লাল, সেই রক্তে আমাদের থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি। যদি আমাদের থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি হয়ে গেছে রক্তে, তাহলে কি আমি আরো বাড়াতে চাইবো না আমি এবার কমাতে চাইবো? বেসিক প্রশ্ন, যে আমাদের রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি হয়ে গেছে, বেশি হলে তাহলে কি বলবো? যে আমাদের থাইরয়েড হরমোন কমাতে হবে। তাহলে আমি কাকে বলবো? আমি তাহলে এক কাজ করব, আমি হাইপোথ্যালামাসকে বলবো যে আমার আর থাইরয়েড হরমোন চাই না, আমি তোমাকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছি, মানে আমি তোমাকে কমাতে বলছি। তাহলে হাইপোথ্যালামাস কি করবে? এই যে টিআরএইচ, সেটাকে কি করে দেবে? কমিয়ে দেবে। কমালে সে কি করবে? আমাদের টিএসএইচ কে বলবে যে তুই কমে যা। টিএসএইচ মানে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে টিআরএইচ কি? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। সেটা যদি কমে যায় তাহলে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কমে যাবে, কারণ টিআরএইচ মানে তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন। সে যদি কমে যায় মানে তার উদ্দীপনাটা কমে যাচ্ছে, তাহলে টিএসএইচ কমে যাবে। এবার টিএসএইচ মানে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এটা যদি এবার কমে যায় তাহলে অটোমেটিক আমার কি হবে? থাইরয়েড হরমোন কমে যাবে। বোঝা গেল? এবার কমে যাচ্ছে, কমতে কমতে একটা সময় এসে এমন দাঁড়ালো যে এখন আমার রক্তে আবার, এই কালারটা তো বোঝা যাচ্ছে না, তাহলে কোন কালার নিই? কালার কম্বিনেশন চুজ করতে প্রবলেম হচ্ছে, তাহলে গ্রিনও নেওয়া হয়ে গেছে, অন্য কোনো কালার নিতে হবে, তাহলে নি কমলা। তাহলে আমার এবার রক্তে কমতে কমতে এমন অবস্থা হয়ে গেছে যে এবার আমার থাইরয়েড হরমোন আমার রক্তে কমে গেছে। এবার যদি আমার রক্তে থাইরয়েড হরমোন কমে যায় তাহলে এবার আমি কি চাইবো যে আরো কমে যাক, না আমি এবার বলবো যে আমার বাড়াতে হবে হরমোন? তাহলে বাড়াতে হবে। তাহলে থাইরয়েড হরমোন কি করবে? সে আবার হাইপোথ্যালামাসকে বলবে যে এবার বাবা আমার রক্তে থাইরয়েড হরমোন কমে যাচ্ছে, তাহলে আমি তোমাকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছি যে এবার আমাকে দাও। তাহলে হাইপোথ্যালামাস কি করবে? হাইপোথ্যালামাস বলবে যে আমি আমার টিআরএইচ মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন, তাকে আমি বাড়িয়ে দিচ্ছি। তাহলে যেই আমি রিলিজিং হরমোন বাড়াচ্ছি তাহলে কি হবে? টিএসএইচ আমাদের বেড়ে যাবে। তাহলে টিএসএইচ কি হবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা বৃদ্ধি পাবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বৃদ্ধি পেলে কি হবে? পিটুইটারি আমাদের থাইরয়েড গ্রন্থিকে বলবে যে তুই এবার তোদের থাইরয়েড হরমোনকে বাড়াতে থাক। তাহলে কি হবে? থাইরয়েড হরমোন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার একটা সময় স্বাভাবিক স্তরে আসবে, তখন সেটেলমেন্ট হয়ে যাবে। আবার কি হবে? আবার বেড়ে যাবে, তখন আবার বলবে যে ভাই আমার থাইরয়েড হরমোন বেশি হয়ে গেছে, আর লাগবে না। তখন আবার নেগেটিভ ফিডব্যাক দেবে, নেগেটিভ ফিডব্যাক দিলে আবার এগুলো কমে যাবে, এটা কমলে এটা কমবে, এটা কমলে আবার এটা কমে যাবে, আবার স্বাভাবিক হবে। স্বাভাবিক হতে হতে বেশি কম হয়ে গেছে, তখন আবার বলবে যে এবার আমার চাই, তখন আবার পজিটিভ ফিডব্যাক দেবে। তার মানে কি? রক্তে যদি আমার থাইরয়েড হরমোনের পরিমাণ কম হয় তাহলে আমার বেশি চাই, তখন আমি পজিটিভ বলবো যে আমাকে এখন পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, আমার থাইরয়েড হরমোন চাই, তাহলে আমাকে রিলিজ করো, আমাকে স্টিমুলেট করো, তবে গিয়ে আমি বাড়াতে পারবো। কিন্তু রক্তে যখন আমার থাইরয়েড হরমোনের পরিমাণ কম, তখন আমি কি চাইবো? সরি, বেশি হয়ে গেছে, তখন আমি কি চাইবো? তখন আমি বলবো যে আমার আর দরকার নেই, আমার আর চাই না। তখন আমি কি বলবো? যে আমি নেগেটিভ ফিডব্যাক দিচ্ছি, আমার আর চাই না। তখন রিলিজিং হরমোন কমে যাবে। রিলিজিং যদি কমে যায় তাহলে কি হবে? স্টিমুলেটিং হরমোন কমে যাবে। আর স্টিমুলেটিং হরমোন যদি কমে যায় তাহলে আমার থাইরয়েড হরমোন কমে যাবে, আমাদের একটা পারফেক্ট ব্যালেন্স দাঁড়াবে। বোঝা গেল জিনিসটা? যে জিনিসটা আমি বোঝালাম সেই জিনিসটা এবার লেখা হয়েছে। কি লেখা হয়েছে? যে আমাদের নিয়ন্ত্রণের ধরন, একটা হচ্ছে আমাদের ধনাত্মক নিয়ন্ত্রণ বা পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক কি হবে? রক্তে যদি থাইরক্সিনের পরিমাণ কমে যায়, তাহলে কমে গেলে তখন তো চাইবো, আমি শুধু আমার প্রয়োজনটা বুঝবো যে আমার এখন রক্তে থাইরক্সিনের পরিমাণ কমে গেছে, তাহলে আমার প্রয়োজন কি? যে আমাকে বাড়াতে হবে, তাহলে আমি পজিটিভ ফিডব্যাক দেবো। বোঝা গেল? তাহলে রক্তে যদি থাইরক্সিনের পরিমাণ কমে যায়, থাইরক্সিন মানে কি? T4। যেহেতু আমাদের সিলেবাসে আমরা T3 কে বেশি প্রায়োরিটি দিচ্ছি না, তাই জন্য আমরা শুধু থাইরক্সিন লিখছি। বুঝা গেল? আচ্ছা, যদি আমাদের থাইরক্সিনের পরিমাণ কমে যায় তাহলে কি বলবো? আমি পজিটিভ ফিডব্যাক দেবো। তাহলে আমি কি করবো? হাইপোথ্যালামাস তাহলে পজিটিভ ফিডব্যাক দেওয়া মানে কি? টিআরএইচ ক্ষরণ বাড়িয়ে দেবে। পিটুইটারি তাহলে কি হবে? পিটুইটারি টিআরএইচ এর প্রভাবে এসে টিএসএইচ ক্ষরণ বাড়িয়ে দেবে। আর টিএসএইচ যদি বেড়ে যায় মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাহলে থাইরয়েড তো স্টিমুলেট হচ্ছে মানে উদ্দীপিত হচ্ছে, তাহলে কি করবে? সে থাইরক্সিন ক্ষরণ বৃদ্ধি করে দেবে। তাহলে এই যে বৃদ্ধি পেয়ে গেল, আমি যে বললাম যে আমার সবকিছু বৃদ্ধি করতে হবে, তার মানে কি? আমি পজিটিভ ফিডব্যাক দিলাম। তাহলে ফলাফল কি হবে? আগে আমার কম ছিল, এবার কি হবে? রক্তে আমার স্বাভাবিক মাত্রায় আমার থাইরক্সিন চলে আসবে। আবার আস্তে আস্তে একটা সময় বেশি হয়ে যাবে, তখন আবার কি হবে? তাহলে রক্তে থাইরক্সিনের পরিমাণ একটা সময় আবার বেড়ে যাবে। যেই বেড়ে যাবে তখন তাহলে কি চাই? আমার কমাতে হবে। কমাতে হলে আমি কি করবো? নেগেটিভ ফিডব্যাক দেবো। তাহলে নেগেটিভ ফিডব্যাকে কি হবে? হাইপোথ্যালামাস বলবে যে আমি টিআরএইচ ক্ষরণ কমিয়ে দিচ্ছি। তাহলে টিআরএইচ মানে কি? রিলিজিং হরমোন, থাইরয়েড রিলিজিং হরমোন, সরি
থাইরোট্রপিন রিলিজিং হরমোন, তাহলে কি হবে আমাদের থাইরোট্রপিন যেটা মানে টিএসএইচ সেটার ক্ষরণ কমে যাবে। আবার টিএসএইচ মানে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাহলে আর স্টিমুলেট হচ্ছে না, তাহলে কি আমার থাইরক্সিন ক্ষরণটা কমে যাবে তখন। তাহলে যেই আমার সবাই কমে গেল তাহলে এটা কি আমার নেগেটিভ ফিডব্যাক, তাহলে ফলাফলটা কি হবে আগে বেশি ছিল তাহলে এবার কি হবে আবার স্বাভাবিক মাত্রায় চলে আসলো। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের আমাদের ফিডব্যাক নিয়ন্ত্রণ। যদি আমাদেরকে বলে যে থাইরয়েড হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ একটা থাইরয়েড হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ একটা উদাহরণের সাহায্যে দেখাও, সরি হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ একটা উদাহরণের সাহায্যে দেখাও, অথবা থাইরক্সিন হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখাও, তাহলে এই যে প্রথমে এটা লিখবো, তারপর কি আমরা এটা লিখে দেবো, তাহলে আমরা কি ফুল মার্কস পেয়ে যাবো। দুটো ধরন, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এটুকু আমি যদি পুরো লিখতে পারি তাহলে আমার কি পুরো ফুল মার্কস দিয়ে দেবে। তাহলে আমাদের পুরো হরমোনের খেলা শেষ। এবার শুধু আমাদের কয়েকটা রোগ পড়তে হবে যে হরমোনের আধিক্যে বা কম থাকলে কি কি রোগ হয়। তাহলে ফার্স্ট রোগ কি আমাদের, এটা জাস্ট আমাদের বই থেকে আমি তুলে দিয়েছি একটা স্ক্রিনশট হিসেবে, সেখান থেকে আমরা পড়ে নেব, কারণ এটা তেমন কিছু বোঝার নেই। কি আমাদের প্রথম কথা হচ্ছে বামনত্ব। বামনত্ব কি? বামনত্ব হচ্ছে আমাদের যদি আমাদের জিএইচ মানে গ্রোথ হরমোন বা এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন সেটা যদি আমাদের কম ক্ষরণ হয়, তাহলে কি আমাদের জিএইচ মানে কি গ্রোথ হরমোন, তার মানে কি আমাদের বৃদ্ধির জন্য দায়ী। যদি আমাদের জিএইচ কম ক্ষরণ হয় তাহলে কি আমাদের বৃদ্ধি হবে? হবে না। তাহলে আমরা কি হয়ে যাবো? আমরা তাহলে বামন হয়ে যাব, তাহলে আমরা ছোট হয়ে যাব, আমাদের বৃদ্ধি কম হবে, আমরা কি নাটা থেকে যাব। তাহলে তাকে কি বলছে আমরা? তাকে আমরা বলছি বামনত্ব বা ডোয়ারফিজম। তাহলে অগ্রপিটিউটারি নিঃসৃত যে জিএইচ বা এসটিএইচ তার যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে? দৈর্ঘ্যে বৃদ্ধি হ্রাস পাবে। 20 বছর বয়সে সে তাহলে 7 বছরের বাচ্চার সমতুল্য হাইটের হবে। বোঝা গেল? তার মানে কি তার অস্থির কি দৈর্ঘ্য কম হবে। ঠিক আছে? আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিটাস কি? ডায়াবেটিস ইনসিপিটাস কখন হয়? যখন আমাদের এডিএইচ মানে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন যেটা ভেসোপ্রেসিন কোথা থেকে ক্ষরণ হয়? পশ্চাৎ পিটুইটারি থেকে। কোথায় তৈরি হয়? হাইপোথ্যালামাস থেকে। সেই মনে করা হয়েছিল যে আমাদের আমাদের হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে স্টোর হয় আমাদের পশ্চাৎ পিটুইটারিতে, সেখান থেকে ক্ষরণ হয়। তাহলে সেই ভেসোপ্রেসিন বা এডিএইচ এর যদি কম ক্ষরণ হয়, তার মানে এডিএইচ বা ভেসোপ্রেসিন যদি আমাদের কম ক্ষরণ হয় তাহলে আমাদের কি হয়? ডায়াবেটিস ইনসিপিডাস। এতে কি হয়? এডিএইচ এর অভাবে বৃক্কীয় নালিকার পুনঃশোষণ ক্ষমতা হ্রাস পায়, কারণ এডিএইচ এর কাজটাই কি ছিল? বৃক্কীয় নালিকার জল পুনঃশোষণ বাড়িয়ে দেওয়া। যদি আমাদের কম থাকে তাহলে কি হবে? সেটা হ্রাস পাবে, ফলে অধিক পরিমাণে মূত্রত্যাগ হবে, বারবার তাহলে কি হবে? মূত্রত্যাগ হবে। এই অবস্থাটাকে তাহলে আমরা কি বলবো? বারবার মূত্রত্যাগ হওয়ার অবস্থাকে বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিডাস। বোঝা গেল? তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস কার জন্য হয়? এডিএইচ বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোনের জন্য। ঠিক আছে? ইউরিন থেকে ইউরেটিক আসছে। আচ্ছা, তারপর কি? সরল গলগণ্ড বা সিম্পল গয়টার। ঠিক আছে? আর একটা গ্রেভস গয়টার হয়। আচ্ছা, সরল গলগণ্ড কার জন্য হয়? আমাদের T4 এর জন্য হয়। T4 কে? T4 হচ্ছে আমাদের থাইরক্সিন। তাহলে থাইরক্সিন বা টেট্রা আয়োডোথাইরোনিন হরমোনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠন হলো আয়োডিন। কারণ আমাদের T4 এর মধ্যে কি 4 কেন লেখা হচ্ছে? কারণ 4টে আয়োডিন রয়েছে, তাহলে আয়োডিন দিয়েই তৈরি হচ্ছে এগুলো। T3 কেন? কারণ 3টে আয়োডিন রয়েছে, তাহলে এর গুরুত্বপূর্ণ উপাদান কি? আয়োডিন। তাহলে আমাদের খাদ্যে যদি আয়োডিন কম থাকে তাহলে কি আমাদের T4 সংশ্লেষ হবে সঠিকভাবে? হবে না। তাহলে খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আয়োডিনের অভাব থাকলে, তাহলে এখানে মেন প্রবলেমটা কি? এখানে প্রবলেমটা হচ্ছে আয়োডিনের অভাব। তাহলে আয়োডিন যদি কম হয় তাহলে কি হচ্ছে? আমাদের এই রোগটা হচ্ছে। তাহলে খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্রন্থিতে এই হরমোনটির সংশ্লেষের হার কমে যায় এবং সরল গলগণ্ড রোগের সৃষ্টি হয়। পাহাড়ি অঞ্চলে এটা দেখা যায়। পাহাড়ি অঞ্চলের মাটিতে আয়োডিনের অভাব থাকে, তাই ওই অঞ্চলগুলোতে রোগটির অধিক প্রকোপ লক্ষ্য করা যায়। মানে সেখানকার মানুষদের কি এই সরল গলগণ্ড দেখা যায়। কেন? কারণ তাদের যে খাদ্য দৈনন্দিন জীবনের তাতে আয়োডিন কম থাকে। তাহলে প্রতিরোধ করতে গেলে কি করতে হবে? আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। বুঝা গেল? আচ্ছা, থাইরয়েড গ্রন্থির আকার ও আয়তন বৃদ্ধি পায়। কি হয়? থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায় পুরো। বিএমআর হ্রাস পায়, কারণ আমাদের থাইরক্সিনের কাজ কি ছিল? বিএমআর বাড়িয়ে দেওয়া। হৃদগতি হ্রাস পায়। বোঝা গেল? আচ্ছা, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস, এটা কি ছিল? ডায়াবেটিস ইনসিপিটাস, এটা কি ডায়াবেটিস মেলিটাস। এটা কার জন্য হয়? এটা হয় আমাদের ইনসুলিনের জন্য। তাহলে ইনসুলিন যদি কম ক্ষরণ হয় তাহলে আমাদের কি হয়? এই রোগটা হয়। ইনসুলিন কোথা থেকে তৈরি হয়? ইনসুলিন তৈরি হতো কিন্তু আমাদের বিটা সেল থেকে, বিটা কোষ থেকে, আর গ্লুকাগন তৈরি হতো আলফা কোষ থেকে। তাহলে তখন কি হয়? ইনসুলিন কি করতো? ইনসুলিন করতো আমাদের রক্তের শর্করার পরিমাণ কমিয়ে রাখতো।
করে নিয়ন্ত্রণ করতো। তাহলে কি হবে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে, নিয়ন্ত্রণ আর হবে না। মূত্রের সঙ্গে শর্করা নির্গত হবে, অতিরিক্ত তৃষ্ণা পাবে, ঘন ঘন মূত্রত্যাগ হবে, ওজন কমে যাবে, কেটে গেলে ঘা শুকোবে না, ঠিক আছে, অতিরিক্ত খিদে পাবে। তাহলে এগুলো কি আমাদের ডায়াবেটিস মেলিটাসের বিভিন্ন লক্ষণ। বোঝা গেল? ট্রিটমেন্টের জন্য কি করতে হয়, ইনসুলিনের ইয়ে করা যায়, তাছাড়া কিছু মেডিসিন পাওয়া যায়। বোঝা গেল? আচ্ছা, গ্রেভস বর্ণিত রোগ বা বহিঃচক্ষু গয়টার, যেটা বলছিলাম যে গ্রেভস গয়টার পাওয়া যায়, তাহলে এটা কি, এটা এক প্রকারের অটো ইমিউন রোগ। আক্রান্ত রোগীর দেহে অটো ইমিউন রোগ কখন হয়, যখন আমাদেরই কোনো একটা সেল অন্য সেলকে মারতে শুরু করে। যেরকম আক্রান্ত রোগীর দেহে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিন নামক এক প্রকারের অস্বাভাবিক অ্যান্টিবডি তৈরি হয়। এটা ক্রমাগত থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে রক্তে থাইরক্সিনের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেয়। বুঝা গেল? আমাদের যে অ্যান্টিবডিজ গুলো থাকে, সেই অ্যান্টিবডিজ গুলোই ভুল করে আমাদেরই কিছু ইম্পর্টেন্ট সেলস গুলোকে মানে হার্ম করে। তার ফলে যে রোগগুলো হয় তাদেরকে আমরা অটো ইমিউন ডিসঅর্ডার বলি বা অটো ইমিউন রোগ বলি। তারই একটা টাইপ কি আমাদের গ্রেভস বর্ণিত রোগ বা বহিঃচক্ষু গয়টার। বহিঃচক্ষু গয়টার কেন বলা হচ্ছে, কারণ এই রোগে যে আক্রান্ত ব্যক্তি তার চোখগুলো বাইরে ফুটে আসে। আক্রান্ত রোগীর অক্ষিগোলকগুলি অত্যন্ত বৃহৎ হয় এবং অক্ষিকোটর থেকে যেন বেরিয়ে আসতে চায়, ওই যে যেটা বললাম। এই কারণে রোগটির অপর নাম বহিঃচক্ষু গয়টার। রোগীর হৃদস্পন্দন হার কি খুব বেশি হয়।